হ্যাঁ রিভিশন তো করতে হবে। তো গতদিন আমাদের কি 6 চ্যাপ্টার অবধি হয়েছিল না রাখি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আজকে দেখো আমরা 7 চ্যাপ্টার শুরু করবো। চ্যাপ্টার 7 পেজ হচ্ছে তোমার কত, এটা 6.59, 6.59 পেজ, ডাটা ইন্টারপ্রিটেশন। ঠিক আছে। হ্যাঁ আজকে 7, হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো দেখো ডাটা ইন্টারপ্রিটেশন বেসিক্যালি ডাটা নিয়ে নাড়াচাড়া করা। কোন ডাটা? খাবার ডাটা না আর কি, এমনি যে ডাটা গুলো সেই ডাটা। ঠিক আছে, কম্পিউটার বেসিক্যালি যেসব ডাটা ইউজ করি আর আমরা যে কোনো ধরনের সংখ্যা তত্ত্ব যেগুলো বোঝায় সেগুলোকে বেসিক্যালি ডাটা বোঝানো হয়, বা কোনো ফাইল তাকেও ডাটা বোঝায়। ঠিক আছে। তো এখানে দেখো লার্নিং অবজেক্টিভ রয়েছে। তো ফার্স্টে এগুলো আমরা দেখি যে পাওয়ার পরে যে সিনটা, এই যে ফার্স্ট পেজটা, এই পেজটা তুমি খোলো তাহলে কিন্তু তোমার আইডিয়া হয়ে যাবে যে কি এখানে বলা হচ্ছে। ফার্স্টে সোর্সেস অ্যাকুইজিশন এন্ড ক্লাসিফিকেশন অফ ডাটা, উৎপত্তি কোথায় ডাটা থেকে কি কিভাবে ভাগ করা যায় এগুলো রয়েছে। নেক্সট হচ্ছে কোয়ান্টিটেটিভ এন্ড কোয়ালিটেটিভ ডাটা, কোয়ান্টিটি পরিমাণ কত, আর কোয়ালিটি মানে কি টাইপের। ঠিক আছে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এবার বিভিন্ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে মানে বার চার্ট, পাই চার্ট যেগুলো আছে, ছবি এঁকে এঁকে দেখানো। যে এখানে ওই যে আমরা যেরকম স্টুডেন্ট দেখিয়েছি না আগে, যে ধরো একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট, তার মধ্যে 10 জন ফেল করবো বাংলায়, বাকি 50 জন ফেল করলো ইংলিশে, 30 জন ফেল করলো অঙ্কে। ঠিক আছে, তাহলে টোটাল 3টে সাবজেক্টে মিলে এতজন ফেল করেছে, তাহলে মোট কজন পাস করেছে। ঠিক আছে, ওই চার্ট দেখেই তো বোঝা যাচ্ছে, মানে বাকি যে কজন থাকলো তার সেই কজন হচ্ছে পাস করেছে। ঠিক আছে। তো এরকম হচ্ছে বিভিন্ন পার চার্ট চার্ট করা থাকে। ম্যাপিং অফ ডাটা, ডাটাকে ম্যাপের সাহায্যে দেখানো। ডাটা ইন্টারপ্রিটেশন মানে ডাটা পারপাস সেই হিসাবে রেখে পারপাস সেগুলো অ্যানালাইজ করা। ডাটা এন্ড গভর্নেন্স, তো এই যে ডাটা, বিভিন্ন ধরনের ডাটা দিয়ে কি করে প্রশাসনিক কাজে সেগুলো ইউজ করা যায় গভর্নেন্সে। তো এই জিনিসই হচ্ছে বেসিক্যালি এখানে রয়েছে এই চ্যাপ্টারটাতে। এটা যে খুব বেশি বড় চ্যাপ্টার তা কিন্তু না। ঠিক আছে, এই চ্যাপ্টারটা কিন্তু সেই তুলনায় তুমি দেখবে অনেক কিন্তু ছোট আছে এখানে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা সেই তুলনায় মানে অন্যান্য চ্যাপ্টার তুলনায় ছোট আছে। তো চলো তাহলে আমরা শুরু করি। ফার্স্ট পরের পেজে যাও, খুবই তার খুব বেশি বড় এই চ্যাপ্টারটা না। ঠিক আছে। দেখো ফার্স্টে কি রয়েছে, ডাটা ইন্টারপ্রিটেশন, জিওগ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, জেনারেল প্রিন্সিপাল অফ গ্রাফিক রিপ্রেজেন্টেশন। তো এখানে দেখো ফার্স্টে কিন্তু বলে দিচ্ছি যে ডাটা কি, সিম্পল ওয়েতে দেখো রাখি বুঝো। এখানে গাদা গাদা প্রচুর ডায়লগ দেওয়া আছে, এক বই একই ডায়লগ বারবার দেওয়া। ঠিক আছে, পেজ বড়ানোর জন্য, যাতে বেশি পেজ বড় হলে লোকজন ভাববে আর বাপ হেভি বই, কত ডিটেলসই বলা আছে। ঠিক আছে, একই জিনিস বারবার করে লেখা, আর তাহলে সেই হিসাবে তুমি সেই লোকজন ভাববে বিশাল মোটা বই, খুব ডেপথে বলা আছে, দামটাও সেই হিসাবে থাকবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো থাকে আর কি। এখানে তোমার যে হিসেবে সিম্পল হয়ে তো বোঝো, দেখো ডাটা ইন্টারপ্রিটেশন মানে এইখানে যে জিনিসগুলো বলা হয়েছে, প্লাস চিহ্ন। ঠিক আছে, ধরো ওই যে আহ খ্রিস্টানে যেরকম ক্রুশ চিহ্ন দেওয়া এ পড়ে না, মালা পড়ে, তো তুমি ওই ক্রস চিহ্নটা ভাবো। তো সেখানে তুমি কি করতে হবে, এখানে এখানে ডাটা অ্যানালাইজিং করার যে সিস্টেমটা, দাঁড়াও তোমাকে আমি ছবি অনুসারেই বুঝাই, তাহলে সেই হিসাবে আরো তুমি ক্লিয়ারলি বুঝতে পারো যে কি আছে জিনিস। বেসিক্যালি এই চ্যাপ্টারটা আছে হচ্ছে তোমার এই জিনিসটার উপরে পুরো বেস করা। ঠিক আছে, এই যে, আর হচ্ছে এই যে। ঠিক আছে, এই যে জিনিস ক্রুশ চিহ্ন, বুঝতে পেরেছো? তো এখানে ক্রুশ চিহ্ন না, তুমি উত্তর পূর্ব, তাহলে এখানে আমরা উত্তর লিখলাম, উত্তর, উপরে উত্তর, নিচে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। এই জিনিসটার উপর হচ্ছে বেস করে পুরো চ্যাপ্টারটা এখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এটা যেটা চারদিকে কোনটা পূর্ব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই হিসাবে হচ্ছে পুরো চ্যাপ্টারটা এখানে দাঁড়িয়ে রয়েছে, কোনটা কোন দিকে, ডাইরেকশন হিসাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ডাইরেকশন হিসেবে হচ্ছে এখানে রয়েছে। তো এখানে কি করতে হবে, দেখো ওই যে উপরে ডাইরেকশন দিয়ে দেওয়া রয়েছে, কোনটা কোন দিকে রয়েছে সেই জিনিসটা বোঝানোর জন্য। ধরো কোনটা ডান দিকে পূর্ব, বাঁদিকে পশ্চিম, উপরের দিকে উত্তর, নিচের দিকে দক্ষিণ, এইভাবে বিভিন্ন দিকে যাওয়ার কথার জন্য সেখানে এখানে তোমার বোঝাচ্ছে। দেখো যে এক্স ওয়াই, এক্স এক্স ওয়াই ওয়াই, ওয়াই প্লাস ওয়াই মাইনাস, মানে ওখানে বোঝাচ্ছে কি দিক নিদর্শন করার জন্য। মানে এখানে বিভিন্ন টাইপের ডাটা দেওয়া আছে, তো সেই ডাটা গুলোকে এক্স হিসাবে দেখাচ্ছে আর ওয়াই হিসাবে দেখাচ্ছে। এক্স হচ্ছে পূর্ব পশ্চিমে,
ওয়াই হচ্ছে উত্তর দক্ষিণে। ঠিক আছে, বেসিক্যালি এই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে বলেছে এখানে, আর কিছু এখানে নেই। এইবার দেখো এটা তো গেল, এবার হচ্ছে আমরা দেখবো যে বার চার্ট। ঠিক আছে, বার চার্ট মানে ওই যে বিভিন্ন বারে ওই যে ধরো বিভিন্ন পার্টিসিপেশন দেখা যায় যে কতজন কে খেলাধুলা করছে কোন কোন জিনিসে। দেখো এটা আমি ছবিটা দেখলে তুমি আরো সহজে বুঝতে পারবে যে জিনিসটা এখানে কি বোঝাচ্ছে বার চার্টে। বার চার্টে হচ্ছে বেসিক্যালি এখানে পরের পেজে যাও 7.3 তে, যে এই চ্যাপ্টারে কি রয়েছে দেখো। পার্টিসিপেন্ট এখানে রয়েছে যে ক্রিকেট, ভলিবল, ফুটবল আর টোটাল। এই চার্টটা দেখো, দেখো আর এই হচ্ছে এই ছবিটা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে এই চার্টে কি রয়েছে। ধরো লোকজন এখানে দেওয়া রয়েছে অনেকগুলো, এই যে 0, 5, 10, 15, 20, 25, 30। রাখি পেয়েছো তো খুঁজে? তো এর মধ্যে কতজন ক্রিকেট খেলে দেখো, চার্টটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি ক্রিকেট খেলে কতজন, 15 জন। ভলিবল খেলে কতজন, 25 জন। ঠিক আছে, আর ফুটবল খেলে কতজন, 10 জন। রাখি বুঝতে পেরেছো জিনিসটা? একদম সিম্পল বেসিক হয়েছে। এখানে কি কি লেখা আছে গাদা গাদা ওইসব দেখার তোমার দরকার নেই। ঠিক আছে, ওই একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে এখানে। ঠিক আছে, বেসিক্যালি যা ইচ্ছা এই বই যা হিসাবে এটা করে, সিম্পল ওয়েতে বোঝো তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। ওকে, তো এখানে ওই যে ফুটবল, ওই কয়জন হচ্ছে ফুটবল খেলে, ভলিবল হচ্ছে কয়জন খেলে, ক্রিকেট হচ্ছে এই কয়জন খেলে। ছবি দেখে আমরা কি টের পাচ্ছি, 15 জন ক্রিকেট খেলছে, 25 জন ভলিবল খেলছে, ফুটবল খেলছে 10 জন। তো এই জিনিসটাই ঘুরিয়ে ফিরিয়ে ওখানে কিন্তু ওই যে উপরে রয়েছে এই যে স্পোর্টস এর যে লিস্টটা না, এখানে কিন্তু সেই হিসাবে রয়েছে। তো সেটা বার চার্টে দেখো, মানে ওখানে কি জিনিসটা আছে ছবি এঁকে দেখো। ঠিক আছে, বেশ, এই জিনিসটা গেল, এইটাই হচ্ছে তোমার বার চার্ট। এবার হচ্ছে আমরা দেখবো যে হিস্টোগ্রাম কি জিনিস। হিস্টোগ্রাম মানে হচ্ছে তুমি পাই চার্টের কথা একটু মনে করো, সেই পাই চার্টের মতো এই একই জিনিস। হিস্টোগ্রামে মনে বোঝাচ্ছে যে কোন জায়গায় কতজন আছে বা কত পার্সেন্টেজ আছে। ঠিক আছে, তো এইখানে ছবিটা দেখো, ছবিটা দেখলে আরো সহজে বুঝতে পারবে। এই ছবিটার কথা আমি বলছি, এই যে এই ছবিটা, যে হিস্টোগ্রাম জিনিসটা কি বোঝাচ্ছে, ওইখানে ঠিক সেম একই জিনিস। যে ধরো এখানে দেখিয়ে দিচ্ছে যে ধরো 0.3, সেটা পার্টটা কোথায় পড়বে, ওই দেখো এরিয়া দিয়ে দেওয়া রয়েছে যে ওই অব্দি হচ্ছে তোমার 0.3 পড়বে। এই যে ডেপথের জায়গাটা, এই যে এই জায়গাটা, এইখানটা 0.3 অব্দি আসছে। তারপর ধরো 0.9 অব্দি আসছে, তার মানে একদম দেখো উপরে দেখো 0.9 অব্দি। ওই যে টেনে উপরে উঠেছে যেটা, ওটা হচ্ছে 0.9 অব্দি যে লেখা সেটার মধ্যে আসছে। তো মানে এখানে তোমার যে নাম্বার দেওয়া রয়েছে, মার্কিং করা রয়েছে, সেই অবধি তার অবস্থান কত দূর অব্দি যাচ্ছে সেটা তুমি চুজ করে এমনি দেখানো আর কি। ঠিক আছে, এইটা তোমার যখন চার্টের মাধ্যমে এখানে দেখা যাচ্ছে হিস্টোরি গ্রামের মাধ্যমে হচ্ছে দেখানো হচ্ছে। তো এই যে টার্মটা, এই টার্মটাকে বলা হচ্ছে তোমার হিস্টোগ্রাম। ঠিক আছে, এমনি গ্রামের সাথে কিন্তু এনে যে ধরো কত কিলোগ্রাম বা কেজি, তার সাথে এখানে কোনো কানেকশন নেই, কিন্তু এই টার্মটাই হচ্ছে এখানে এটা ইউজ করা হয়, তার জন্য এখানে হিস্টোগ্রাম বলছে। মানে বেসিক্যালি সোজা কথায় তুমি বার চার্ট যদি বলো, বার চার্টের মতো হচ্ছে এটা, একই জিনিস। ঠিক আছে, বেশি আর ডিটেলসে সেখানে তুমি যদি বার চার্টের মতো মনে করো তাহলে বুঝতে পারবে এটা হচ্ছে তাই। ওই একই জিনিস, কোনটা কত দূর রয়েছে সেটা ছবি এঁকে দেখানো, আর মানে ছবিকে দেওয়া থাকবে, সেটা দেখে দেখে তোমার অ্যান্সারটা পুট করতে হবে যে এটার পার্ট কত দূর আছে। ধরো 0.5 এর অবস্থান কোথায় রয়েছে 4 নম্বর চার্টে, বুঝতে পেরেছো? 0.5 কোথায় রয়েছে, 0.04 এ রয়েছে। এটা হচ্ছে তোমার চুজ করতে হবে। ঠিক আছে, এই দেখো 0.4 এ রয়েছে, 0.5 হচ্ছে 0.4 এ রয়েছে। এইভাবে হচ্ছে এটা চুজ করতে হবে, আর কিচ্ছু না। নেক্সট হচ্ছে যে ডিস্ট্রিবিউশন অফ হিস্টোগ্রাম। তো এখানে কি করে ডিস্ট্রিবিউশন করা যায়, তো এখানে ওই একই জিনিসটাই দেখানো রয়েছে এই জায়গায়, পরপর পরের পেজেও তাই, যে কোনটা কত দূর রয়েছে বা এরিয়া কত দূর, মানে অবস্থান কত দূর। ঠিক আছে, ধরো এভাবে আরো সিম্পল হতে বোঝো, ধরো এক জায়গায় 4-5টা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। তো কারো হাইট 3 ফুট, কারো 1 ফুট, 4 ফুট, কেউ 5.5 ফুট লম্বা। তো তাদের এভাবে লিস্ট করে পরপর দাঁড়ানো হলো বাই চার্টে। তাহলে তোমার সেখানে শো করতে হবে যে 5 ফুট লম্বা কে আছে তাকে দেখাও, তুমি তারপর তাকে দেখালে এই হচ্ছে 5 ফুট। ঠিক আছে, তার পাশে আরেকজন যে আছে সে 5.5 ফুট দেখালো। তোমার কোশ্চেন থাকলো 5.5 ফুট কোন এরিয়াকে বোঝাচ্ছে, তখন তুমি দেখালে যে এই পাশটা হচ্ছে 5.5 ফুট কে বোঝাচ্ছে। ধরো কেউ 3.5 ফুট কেউ রয়েছে, তো তাকে তুমি দেখানো যে 3.5 ফুট কোথায় রয়েছে, 3.5 ফুট তুমি দেখানো যে এই যে চার্টটা এখানে 3.5 ফুট রয়েছে। রাখি বুঝতে পারছো, এই জিনিসটাই হচ্ছে এটা, আর কিছু এখানে না। এই সিম্পল হইতে তুমি যদি বোঝো তাহলে কিন্তু মানে মাথায় না পাও তাহলে তুমি বুঝতে সুবিধা হবে। মানে মানে গভীর ভাবে তুমি যদি টাফ করে ভাবো তাহলে কিন্তু জিনিসটা ঘুরিয়ে যাবে, কিন্তু সিম্পল হইতে ভাবো তাহলে কিন্তু সহজে জিনিসটা বুঝতে পারবে। বুঝতে পেরেছো? এই জিনিসটাই হচ্ছে এখানে রয়েছে, তাই একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে লেখা, বারবার একই ছবি টবি দেওয়া, রং চং করা এখানে রয়েছে। ওকে, তো তার উপর ভিত্তি করেই হচ্ছে এখানে ওই এক্সাম্পল গুলো দিয়েছে দেখো 7.5 এ, যে কোন কোন ইউনিটটা কোথায় রয়েছে। ঠিক আছে, তো সেই হিসাবে সেটা বের করে তোমার ছবি অনুযায়ী করো। যেরকম ধরো আমরা যদি দেখতে চাই যে ইউনিভার্স, দেখো যে ডিরেকশন 6 to 10। এইবার 7.5 পেজে যাও,
7.5 পেজে এই যে ইউনিভার্সিটির একটা এই যে চার্ট আছে, এই চার্টটা দেখো, পেয়েছো? 7.5 এ ইউনিভার্সিটির একটা চার্ট আছে। ইউনিভার্সিটির একটা চার্টে দেখো ইউনিভার্সিটি এ আর ইউনিভার্সিটি বি, আর কি পেয়েছো তো চার্টটা? ওটা পেলে তোমার কি বুঝতে আমার মানে তোমার সুবিধা হবে জিনিসটা যে কি বোঝাচ্ছে। ধরো এখানে চার্টে এলো যে 2008 সালে 50 জন ছাত্র এখানে ছিল, ঠিক আছে? তো সেটা পাস করেছে, তো সেটা কোথায় রয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু দেখো এই যে তুমি কিন্তু 2050 জন কোশ্চেন আসবে, 50 জন স্টুডেন্ট কত সালে পাস করেছে, ঠিক আছে? চারটে অপশন দেওয়া থাকলো, ঠিক আছে? তো সেই হিসেবে তোমাকে কিন্তু ওটা বের করতে হবে। ওকে, মানে টোটাল কত সেই হিসাবে দেখো। তাহলে দেখো এখানে 50টা কোথায় এসছে, 50টা স্টুডেন্ট আসছে কিন্তু ওই যে 2008 সালে, খুঁজে পেয়েছো? ওই সাথে সাথে লিঙ্ক হচ্ছে। ধরো 60টা স্টুডেন্ট থাকলো, সেটা কোথাকার সাথে লিঙ্ক করছে? 60টা স্টুডেন্ট তোমার কিন্তু 2007 এর সাথে উপরে লিঙ্ক করছে, খুঁজে পেয়েছো? তারপর দেখো যে হোয়াট আর দ্য সাম অফ দ্য স্টুডেন্ট পাসিং ফ্রম ইউনিভার্সিটি বি 2003, 4, 3, 5 and 6, ঠিক আছে? তো এইভাবে চুজ করে হচ্ছে তোমার এখানে কানেক্ট করতে হবে, যেহেতু 1000 এখানে বলছে। তো মানে 60 মানে এখানে 60,000 বলছে, 40 মানে 40,000। তাহলে এখানে দেখো বলছে 2003 সালে কতজন কত হাজার পাস করেছে, ঠিক আছে? ইউনিভার্সিটি বি থেকে 2003 সালে, তাহলে ইউনিভার্সিটি বি থেকে 2003 সালে দেখো কতজন পাস করেছে। ইউনিভার্সিটি বি মানে ডিপ কালারটা, তাহলে 30,000। তো সেই হিসাবে কিন্তু ওইভাবে মানে রয়েছে, মানে 2003-এ, তারপর 2005-এ আর 2006 যেগুলো রয়েছে, তিনটে যোগ করলে তোমার তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হচ্ছে 80,000। রাখি, বুঝতে পেরেছো? তো তার মানে তোমার কিন্তু আলাদা করে অঙ্ক করতে হচ্ছে না, এখানে কিন্তু ছবিতে দেওয়া রয়েছে। ওই ছবি লিঙ্কটা দেখবে যে ছবিটা, ওইটা মাত্রাটা কত দূর অব্দি আছে, যে হ্যাঁ এখানে যে এই মাত্রাটা রয়েছে কত, 40 মানে 40,000 বোঝাচ্ছে, 30 মানে 30,000 বোঝাচ্ছে। আর তারপর তুমি তিনটে যোগ করলে, মানে তিনটে ইয়ার দেখো 2003, 4 আর 3, 5 আর 6, তিনটে যোগ করলে কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল। এখানে কিন্তু আলাদা কোনো টাফ কোনো জিনিস নেই, কিন্তু তুমি আলাদা করে ভাবতে যাবে না। এখানে যা ছবি দেওয়া রয়েছে, অন্যান্য দেখো আমরা চ্যাপ্টার যেগুলো করেছি এগুলো হচ্ছে আমাদের ভাবতে হতো, কিন্তু এখানে বেসিক্যালি ছবি তোমার দেওয়া আছে, ছবিতে যা আছে ছবির উপর বেস করে এখান থেকে করতে হবে, আলাদা কিন্তু এক্সট্রা কিছু নেই। তো তার জন্য এই যে ছবিতে এই যে এত প্রচুর প্রচুর ধরনের ধরো এই যে সংখ্যা মঙ্খ্যা দেওয়া রয়েছে, তো এই জন্য এটাকে বলছেন যে ডাটা ইন্টারপ্রিটেশন, ঠিক আছে? যে ডাটা ইন্টারপ্রিটেশন বলা হচ্ছে যে বিভিন্ন টাইপের, বিভিন্ন ধরনের এবং অনেক ধরনের ডাটা এখানে যেহেতু দেওয়া রয়েছে ইন্টারপ্রেট করা, তো সেটা তুমি তোমার ওইতে ইন্টারপ্রেট করে সেগুলো অ্যান্সারটা বের করতে হবে, তার জন্য এটাকে ডাটা ইন্টারপ্রিটেশন বলা হচ্ছে। রাখি, ক্লিয়ার? এই জিনিসটাই তোমার সারা এইখানে এই চ্যাপ্টার ধরে কিন্তু পরপর এখানে এই জিনিসগুলোই রয়েছে। XYZ দেখো পরপর যে 2016, 17, 18, 19, 20 সালে কতজন পাস করেছে, কত পার্সেন্ট। রাখি, বুঝতে পেরেছো? বুঝতে না পারলে আমাকে বলো যে আমি এই জায়গাটায় বুঝতে পারছি না। স্যার এক্সামেও এরকম চলে? হ্যাঁ, একদম একদম। এক্সামে তোমার মনিটরে থাকবে, মানে এক্সামে তো দেখো একটা তো পিসিতে এক্সাম হয়, বুঝতে পারছো রাখি? পিসিতে এক্সাম হবে মানে পার্সোনাল কম্পিউটারে। তো সেখানে তোমার কোশ্চেন দেওয়া থাকলো এই ছবি সহ, তারপর দিল যে ধরো 2005 সালে কতজন স্টুডেন্ট পাস করেছে। ওই যে গ্রাফ থাকলো ধরো 20-তে, 20-তে মানে 20,000 হিসাবে দেখিয়ে দিল, মানে এখানে 20 বানলো, 10 বলতে 10,000, 20 বলতে 20,000, 30 বলতে 30,000, 40 বলতে 40,000, এরকম রয়েছে। তাহলে 2003-এ পাস করেছে কত, 2005-এ পাস করেছে কত, 2006-এ পাস করেছে কত, তাহলে 2003, 5 আর 7 মিলে টোটাল কতজন পাস করেছে। তার মানে 20, তারপরে ধরো পাশে থাকলো 10 আর তার পাশে 30, তার মানে 30, 40, 50 আর 60, এই টোটাল 60। অ্যান্সারে 60,000টা যেটা আছে তোমার ক্লিক করতে হবে, মানে ক্লিক দিতে হবে, এই টাইপের থাকে। তোমার আলাদা করে কিন্তু এখানে কিছু ভাবতে হবে না, কিছু করতেই হবে না, কারণ এখানে অলরেডি ছবি দিয়ে দিচ্ছে, ছবিতেও দেখিয়ে দিচ্ছে এটার মানে এই 10 মানে 10,000, 20 মানে 20,000, তারপরে দিয়ে সালও দিয়ে দিচ্ছে যে এই সালে এত জন ফেল করেছে বা এত জন পাস করেছে, টোটাল কত করেছে। ওই ছবির উপর বেস করে কিন্তু তোমার করতে হবে, ঠিক আছে? আগে আমরা চ্যাপ্টার গুলো কি দেখেছি যে পাই চার্টে থাকতো যে এত পার্সেন্ট ফেল করেছে, অত পার্সেন্ট ফেল করেছে, কিন্তু এখানে পার্সেন্টেজ না, এখানে ধরে ডাইরেক্ট ধরে ধরে দিয়ে দিচ্ছে যে এত হাজার এত হাজার, ঠিক আছে? তো এইটাই হচ্ছে এখানে রয়েছে, এইভাবে এই জিনিসগুলো রয়েছে। আরো দেখো, আরো একটা তুমি, এটা তো আমরা দুটো এক্সাম্পল দেখলাম, আরো একটা তোমাকে এক্সাম্পল দেখাই যেটা তুমি তাহলে আরো ক্লিয়ারলি তোমার কিন্তু মাথায় আসবে। দেখো পরের পেজে একটু চলে আসো তুমি, পরের পেজটা কি দেখো, 7.6-এ চলে আসো। দেখো একটা পাই চার্ট করা রয়েছে যে প্রোডাকশন অফ পেপার ইন লাখ টনস বাই 3 কোম্পানিজ X, Y and Z ওভার দ্য ইয়ার্স। এই যে ছবিটা, এটা পেয়েছো? দেখো 7.6 পেজে এইখানে এসো। ওই একই জিনিস রয়েছে যে ধরো 2016 সালে ওই যে XYZ ছবি, মানে হালকা ডিপ, তারপরে হচ্ছে হালকা, তারপরে খুব ডিপ, এগুলো দিয়ে কিন্তু ডিভাইড করা রয়েছে, ঠিক আছে? যে 2016 সালে XYZ কতটুকু করেছে, 2017-তে কত, 18-তে কত, 19-এ করো, 20-তে কত, এই কয়েক বছরের কিন্তু লিস্ট দেওয়া রয়েছে। তাহলে টোটাল এখানে তোমার লিখতে হবে যে কোন কোম্পানি ম্যাক্সিমাম কোন বছর বের করেছে, ঠিক আছে? তাহলে তুমি এখানে দেখে থাকো, বুঝতে পারছো ছবি দেখে যে 2020-এ কিন্তু সবসময় ম্যাক্সিমাম এখানে কিন্তু
সেই হিসাবে কিন্তু হয়ে যাচ্ছে। যদি দেখা যায় তুমি যদি ওভারঅল এমনি দেখো, কিন্তু যদি আবার এক্স ওয়াই জেড সেই হিসাবে দেখো, তাহলে এই হিসাবে ধরো 50 মানে 50,000, 40 মানে 40,000। তো এইভাবে তুমি যদি করে পার্সেন্টেজ করে যোগ করলে কিন্তু তুমি এখানে পুরো বেরিয়ে যাবে যে এখানে কত পার্সেন্ট বোঝাচ্ছে। ঠিক আছে, যেরকম দেখো এখানে এই যেটা বলছে যে পার্সেন্টেজ ওয়াইজ ইন দ্য প্রোডাকশন অফ দ্য কোম্পানি ওয়াই ইজ কম্পারিজন টু দ্য প্রিভিয়াস ইয়ার ফ্রম দ্য ডিফারেন্ট ইয়ার্স। মানে এখানে দেখাচ্ছে যে ওয়াই যদি আমরা লক্ষ্য করি, তো ওয়াই কিন্তু 2016 সালে এই যে মাঝখানেটা ওয়াই মানে মাঝখানেটা একটা দেখাচ্ছে তোমার 25,000 মতো। তারপরে ওয়াই 2017 সালে হচ্ছে তোমার 35,000 মতো। ওয়াই 2018 সালে হচ্ছে তোমার 35,000 মতো। ওয়াই 2019 সালে হচ্ছে 40,000 মতো। ওয়াই 2020 সালে হচ্ছে 50,000 মতো। তাহলে সেই সবগুলো তুমি যখনই যোগ করছো সেই হিসাবে পার্সেন্টেজ যদি করা হয়, তাহলে অন্যান্য গুলোর সাথে কিন্তু, স্যার এটা বুঝলাম না কিছু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। ওই জিনিসটা আরেকটু মানে যেহেতু এখানে এই টপিক গুলো আরো একটু বেশি আছে, দেখো ছবিটা একটু দেখো, ছবিটার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে আরো সহজে। ধরো এখানে তিনটে, এখানে মনে হচ্ছে তোমার তিনটে প্রোডাকশন মিল, ঠিক আছে, মানে তিনটে কোম্পানি তুমি পাবো। এক্স একটা কোম্পানি, ওয়াই একটা কোম্পানি, জেড একটা কোম্পানি। ঠিক আছে, এরা কি তৈরি করছে? কাগজ তৈরি করছে, বিভিন্ন ইয়ারে এক এক টাইপের। তো তুমি ওখানে দেখো ওই যে লিস্ট করা হচ্ছে 0, 10, 20, 30, 40, 50, 60। তো এটা তুমি ভাবো যে এগুলো মানে হচ্ছে এক একটা টন, মানে 10 মানে 10 টন, 20 মানে 20 টন, 30 মানে 30 টন, 40 মানে 40 টন, 50 মানে 50, 60 মানে 60 টন। ঠিক আছে, তো এইবার ধরো কোশ্চেন তোমার থাকবে যে এখানে ধরো এটা তো তুমি এই কালার কালার দেখে বুঝতে পারছো যে এক্স ওয়াই আর জেড তিনটে কোম্পানি, তিনটে কালার দেখে বোঝা যাচ্ছে তিনটে কোম্পানি তিন টাইপের। তো এইবার কোশ্চেন অ্যান্সার ধরো, কোশ্চেন থাকলো যে কোন কোম্পানি সব থেকে বেশি ওভারঅল তোমার কাগজ তৈরি করেছে। ঠিক আছে, ধরো গত এই কয়েক বছর ধরে। তো তুমি দেখো কিছু কিছু কোম্পানি কিন্তু ধরো এক্স একবার একটু বাড়িয়েছে, তারপর ওয়াই একটু কমিয়েছে, আবার জেড একটু বাড়িয়েছে, মানে এক এক বছর এরকম। দেখো এক্স 2016 সালে কিন্তু এই যে 30 লাখ টনের মতো করেছে। ঠিক আছে, আবার 2017 সালে কিন্তু আবার সেটা 45 লাখ টন করেছে। ঠিক আছে, আবার 18 সালে কিন্তু এক্স আবার কমে গেছে, 25 লাখ টন করেছে। এরপর 2019 সালে কিন্তু এক্স 50 লাখ টন করেছে। ঠিক আছে, আবার 2020 সালে কিন্তু এক্স এইখানে তোমার 40 লাখ টন করেছে। তো এইভাবে তুমি এমনি ছবি দেখে তো আইডিয়া হয়ে গেল যে কোনটা কোন রকম করেছে। তো এখানে অ্যান্সার কোয়েশ্চেনটা হচ্ছে যে কোন প্রোডাকশন হচ্ছে সব থেকে ম্যাক্সিমাম করেছে, মানে কোন কোম্পানি। এক্স ওয়াই জেড তিনটে কোম্পানি, তো তারপরে এবার তুমি বুঝতে পারলে যেখানে তিনটে কোম্পানির কথাই বলা হচ্ছে, তো ওখানে কোন পরিমাণে কোন কোম্পানিটা ম্যাক্সিমাম সব থেকে বেশি প্রোডাকশন করেছে সেটাই হচ্ছে বের করতে হবে। তো এটা তুমি কিন্তু এবার ডাইরেক্ট ছবি দেখে তুমি আন্দাজ করতে পারছো যে কোন কোম্পানি কোন থেকে বেশি। তাহলে কি হিসাবে যোগ করতে হবে দেখো, যে ধরো 2016 সালে যদি আমি এক্স যোগ করি, তাহলে তো টোটাল এই 30, তারপরে 2016 সালে ওই যে দেখো কোনটা ছবি দিয়ে তাও কিন্তু বলা আছে যে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ঠিক আছে, তো এক্স ওয়াই জেড যদি আমরা দেখছি সেই হিসাবে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এক্স মানে এখানে 30, ওয়াই মানে হচ্ছে আবার আবার 2017 এক্স মানে কিন্তু যে 45। তো সেই হিসাবে তুমি যোগ করো, তাহলে কিন্তু তোমার একটা আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তুমি কিন্তু সেই হিসাবে আস্তে আস্তে পরপর দেখলে যে 2016 এখানে আসছে 30, 2017 আসছে 45, 2018 হচ্ছে 25। এইভাবে লিস্ট থেকে বুঝতে পারছো, এই যে এখানে লিস্ট দেখে কিন্তু বুঝতে পারছো। দেখো 2018 এক্স যদি আমরা দেখি যে ছবি দেখে, এটা কি বোঝাচ্ছে দেখো, এই দাগের সাথে মিলিয়ে দেখো 25-এ আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি বোঝাচ্ছি, কারণ এখানে ছবির উপর বেস করে তো পুরো। আর তারপরে ধরো 2019-এ যদি আমরা যাই, সেই এক্স মানে কিন্তু আবার ওই 50-এ গিয়ে ঠেকছে। ঠিক আছে, আবার 2020-তে যখন যখন আসছি আমরা 40-এ গিয়ে ঠিকছে। তো এইভাবে তুমি কিন্তু পরপর ছবি দেখে তোমার কিন্তু পুরোপুরি আইডিয়া হয়ে যাচ্ছে যে কোন সালটা কোন রকম হচ্ছে। তো তাহলে তুমি সেই হিসেবে পরপর যোগ করে দেখো যে কোন কোন ইয়ারে কতটা আসছে। এটা কিন্তু একটা সিস্টেম। আবার ধরো 100 দিয়ে করেও কিন্তু করা যায়। ঠিক আছে, তো সেটা একটু টাফ হয়ে যায় ব্যাপারটা, কিন্তু তুমি এইভাবে কিন্তু অটোমেটিক্যালি করে বুঝতে পারো যে কোন ইয়ারে সব থেকে বেশি আসছে, যোগ যোগ করে পরপর। তারপর তোমার আলটিমেটলি দেখা যাবে যে ম্যাক্সিমাম পার্সেন্টেজ রাইজ হচ্ছে তোমার যদি দেখা হয়, তাহলে ওভারেজে তোমার সেই হিসাবে ওয়াই এর আসছে। কারণ দেখো এমনি ছবি দেখে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে, দেখো ওয়াই এর কিন্তু তোমার যে পার্টটা রয়েছে ডাউন, এই যে 2020-তে ম্যাক্সিমাম তোমার রাইজ হচ্ছে। ঠিক আছে, তারপরে এই যে একটু কমে যাচ্ছে আবার 2019-এ এসে, কিন্তু 2020-তে ম্যাক্সিমাম রাইজের জন্য তোমার ওভারঅল যে পার্টটা সেটা কিন্তু পরিমাণে অনেক বেড়ে যাচ্ছে। তার জন্যই কিন্তু তোমার ওয়াই সব থেকে ম্যাক্সিমাম টাইপের তোমার
কিন্তু উৎপাদন হচ্ছে। তো কিছু কিছু জিনিসে দেখো তোমার ছবি দেখে তোমার ডাইরেক্ট কোনো অঙ্ক সেই হিসাবে মানে হিসাবও করা লাগবে না, অনেক সময় ছবি দেখেই তুমি আন্দাজ করতে পারছো, তাই না? তো মানে যে গ্রোথটা তুমি একটু দেখো খালি, যে 2016 সালে তোমার এখানে গ্রোথটা তোমার ওয়াই এর রয়েছে কোথায় এত কম, ঠিক আছে, এই যে এত কম, সেখানে তুমি কুড়িতে যাচ্ছ, দেখছো কোথায় উঠে গেছে। সেই হিসাবে কিন্তু তুমি যদি অ্যাভারেজ করো তাহলে এই যে এই দেখো, এই যে এটা 20 এই যে এখানে, আর এখানে এত ছিল, তার মানে এইভাবে রাইজ কোন ভাবে হয়েছে। তো সেই হিসাবে এখানে কোন চেয়েছে যে কোন কোম্পানি সব থেকে বেশি রাইজ হয়েছে, তো সেটা কিন্তু তোমার সেই হিসাবে ওভার করতেও হবে না, তুমি ডাইরেক্ট ছবি দেখেও কিন্তু এগুলো এয়ার করতে পারো। তো এই জন্য দেখো ইন্টেলিজেন্ট গেস বলে এই জিনিসটাকে। এমনি তো তুমি ধরো এমনি ছবি হিসাবে তুমি পরপর করে করলে যে এত পার্সেন্টেজ পার্সেন্টেজ যোগ যোগ করে করলে, কিন্তু অনেক সময় কিন্তু ছবি দেখেও ডাইরেক্ট করা যায়। তো এই জিনিসগুলো কিন্তু এই টাইপের জিনিসগুলো এক্সামে তোমাকে মাথা ঘাবড়ানোর জন্য করে, অনেকে ধরো কিন্তু পুরো অঙ্কটা করে তারপর না হবে, আর তুমি কিন্তু ডাইরেক্ট ছবিটা দেখেই নামিয়ে দিতে পারছো, ঠিক আছে? তো এই যে যে জিনিসগুলো থাকে, এতে কিন্তু সময় খুব বাঁচানো যায়, ঠিক আছে, এইভাবে যদি দেখো। কারণ ছবির মধ্যেই ডাইরেক্ট কিন্তু এখানে কোশ্চেন মানে অ্যান্সার লুকিয়ে থাকে বেসিক্যালি। কিন্তু কেউ যদি করে সেই হিসেবে সে করতে পারে, কিন্তু তার মধ্যেও কিন্তু যত টাইম বাঁচানোর জন্য এভাবে করা যায়, ঠিক আছে? তো অনেক প্যাটার্ন রয়েছে, তারপর তুমি নয় শিওর হয়ে নিলে তুমি, যদি তোমার হাতে টাইম থাকে। কিন্তু কিছু কিছু অঙ্ক এরকম থাকে তোমার মানে অঙ্ক নিশ্চয়ই করাও লাগবে না, ছবির উপর বেস করে তুমি ডাইরেক্ট এখানে করতে পারবে। বা ওই যে যেরকম দেখো আমরা আগে করেছি, আগের চ্যাপ্টার গুলোতে ধরো ওই যে ক্লাসে ওই যে কতজন ফেল করেছে, ধরো বাংলা এতজন ফেল করেছে, ইংলিশ এতজন ফেল করেছে, আর বাংলা ইংলিশ দুটোতে এত ফেল করেছে, তাহলে টোটাল পাস কত পড়ছে, ঠিক আছে? ওই চার্টে, ওই যে পাই চার্টে পরপর ভাবে ভাগ ভাগ করে দেওয়া হচ্ছে, তুমি সেটা কিন্তু মাইনাস করে 100 থেকে বিয়োগ করে বুঝতে পারছো যে ধরো 20% এখানে পাস করেছে, 30% বাংলায় পাস করেছে, তারপরে অঙ্কে পাস করেছে 30%, ঠিক আছে, আর উভয় পাস করেছে 10%, তাহলে বাকি কজন ফেল করেছে, তো ওই তিনটে যোগ করে ওখান থেকে মাইনাস করে তোমার হয়ে যাচ্ছে ফেল করেছে কতজন। তো সেরকম এই প্যাটার্ন হচ্ছে এই জায়গাটায় আসছে। ওটা ওই পাই চার্টের উপর ভিত্তি ছিল, আর এখানে হচ্ছে তোমার এই যে গ্রামের মানে এই যে যে পরপর গ্রাফ রয়েছে, গ্রাফের উপর বেস করে করা এই জায়গায়, ঠিক আছে? এখানে একই জিনিস পরপর এখানে রয়েছে, পরপর পার্সেন্টেজ দিছে, পার্সেন্টেজ মানে এখানে বলছি মানে 100-এ কত, ঠিক আছে? ধরো তুমি ওই যে যেরকম আমরা ধরো ছোটবেলায় করেছি, ধরো যে সুদ কষার যে অঙ্ক ছিল, পার্সেন্টেজ যেরকম ছিল, ধরো 100 টাকায় সুদ হচ্ছে তোমার বছরে ধরো 7 টাকা সুদ, ঠিক আছে, 7% করে ব্যাংকের সুদ, তাহলে তোমার থাকলো তোমার কাছে 5,000 টাকা রয়েছে, তাহলে তুমি 5,000 টাকায় সুদ কত পাবে? তাহলে 100 টাকায় তোমার সুদ দিচ্ছে ধরো 7 টাকা, 1 টাকায় কত, 5,000 টাকায় কত, ঠিক আছে? যে 5,000 তুমি গুণ দিলে তাহলে যত পার্সেন্ট হচ্ছে তুমি সেই হিসাবে তুমি কিন্তু পেয়ে গেলে, ঠিক আছে, যে জিনিসটা সেই হিসাবে কিন্তু তোমার করতে হবে। তো ওই ব্যাপারগুলোই কিন্তু এখানে রয়েছে পরপর। বেশি ডেপথ এখানে করতে গেলে কিন্তু ভাবতে গেলে সমস্যা, তুমি যেটুকু দেখো রাখি এখানে এই জিনিসের ম্যাথ গুলো, যে জিনিসটা সিম্পল ওয়েতে যে যতটুকু এখানে দেখাচ্ছে ততটুকুই তোমার এখানে ভাবতে হবে। তুমি এরকম করতে এরকম অনেকে ভাবা শুরু করে অঙ্ক করতে করতে, আচ্ছা বাংলা এতজন পাশ করেছে, অঙ্কে এতজন পাশ করেছে, ইংলিশে এতজন পাশ করেছে, কেন তাহলে এটা ফেল করলো কেন? এদের কি টিচার খারাপ ছিল, বা পড়াশোনা কি করেনি? অনেকে এরকমও ভাবনা শুরু করে। মানে তো সেই জিনিসগুলো করা যাবে না কিন্তু, যে যতটুকু তোমার ম্যাথ দিয়েছে বা মানে কোশ্চেনে যতটুকু দিয়েছে ততটুকুই ভাবতে হবে, তার বাইরে ভাবা যায় না, তাতে কিন্তু তোমার সময় নষ্ট হবে, ঠিক আছে? অনেকে ওই জিনিস নিয়ে শুরু করে দেয় যে এটা কেন এরকম হলো, কেন এটা হলো? কারণ বেসিক্যালি এই জিনিসটা হয়তো ধরো যারা সোশ্যাল সায়েন্সের ব্যাকগ্রাউন্ড, কারণ দেখো আমরা সোশ্যাল সায়েন্সের যে জিনিসগুলো রয়েছে, যেটুকু দেয় তার থেকে আমাদের বেশি ভেবে ভেবে লিখতে হয় বা ভাবতে হয় সেই জিনিসগুলো, কারণ এক একটা সিচুয়েশন আমাদের ক্রিয়েট করতে হয়, তাই না? ধরো গ্রাজুয়েশনে বা পোস্ট গ্রাজুয়েশনে পড়ার সময়, তো তার জন্য বেসিক্যালি এই জিনিসটা দেখা যায়, যে ধরো কোনো ম্যাথ বা কোনো টাইপের জিনিস এলেও ধরো ওই যে ধরো কম্প্রিহেনশনও যখন থাকে, ওটা যখন পড়ছি তো ওই কম্প্রিহেনশনের উপর বেস করে খালি ওখানে যা আছে তা না, আরো এক্সট্রা অনেক জিনিস আমরা ভাবতে থাকি। কিন্তু এইখানে কিন্তু সেই জিনিস করা যাবে না, যেটুকু বলেছে সেইটুকুর মধ্যে তুমি মাথায় এটা রাখতে হবে, মানে ওই আইটিআই মানে ওই জিনিসটুকুই ওই ডাটাটুকুই তোমার রাখতে হবে, বেশি জিনিস সেখানে ভাবা যাবে না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। রাখি, বুঝতে পারছো সিচুয়েশনটা? তো এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে তোমার আলাদা এক্সট্রা করে কিছু করতে হবে না, কোশ্চেন দেওয়া থাকবে এবং কোশ্চেনের ছবিও দেওয়া থাকে, এই একটা পজিটিভ জিনিস, যেখানে যে কোশ্চেন আসে তার উপর ছবিও দেওয়া থাকবে, ওই ছবি দেখে দেখেই তুমি করতে পারবে, ছবি দেখে দেখে করতে হবে, তাহলে টাইম তোমার কম লাগছে। আর যেটা আমি দেখো এক্সাম হলে তোমাকে আগেও বলেছি, এক্সাম হলে কিন্তু রাবার মানে ইরেজার আর হচ্ছে পেন্সিল অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে? সেটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে সেটা তোমার কিন্তু রাফ করতে সুবিধা হবে। হ্যাঁ, ওই যে ইরেজার আর তোমার পেন্সিল আর কি, পেন ওখান থেকে দিয়ে দেয়, ঠিক আছে, পেন কিন্তু ওখান থেকে দিয়ে দেয়, পেনে নিয়ে নেই, কিন্তু ওটা তুমি নিয়ে যাও। তো ওই যে ধরো আর সি থ্রু একটা তোমার ধরো অনেক সময় ব্যাগ নিতে দেয় না, ঠিক আছে, তখন হচ্ছে ওই যে ফাইল গুলো পাওয়া যায় না প্লাস্টিকের, 5 টাকা দাম বা 10 টাকা দামের, ওই চাপ দিয়ে বন্ধ করতে হয়, আর ওটার নামই ভুলে গেছি, ও কভার ফাইল, ঠিক আছে,
কভার ফাইল না, মানে প্লাস্টিকের যে ফাইলগুলো মানে দেখা যায় ভেতর দিয়ে কি কি রয়েছে, ওই ফাইলগুলোর মধ্যে নিয়ে গেলে সবচেয়ে সুবিধা হবে। না ওই প্রথম ওই অব্দি দেখো, রুম অব্দি অ্যালাউ করলে হয়ে গেল তোমার, সেখান থেকে তো দেখা যাচ্ছে, তারপর তুমি হাতের মধ্যে পেন্সিলটা নিয়ে তারপর ঢুকে গেলে, কিন্তু উপর তো অব্দি তো যেতে হবে পুরো অব্দি। পেন্সিল আর হচ্ছে তোমার ইরেজার, পেন্সিল ইরেজার আর পেন, পেন ওখান দিয়ে দিয়ে দেবে, পেন্সিল ইরেজার তুমি যদি যাও অ্যালাউ করে তো ভালো, না হলে পেন দিয়ে করতে হবে, ঠিক আছে। অনেক সময় পেন পেন্সিল নিয়ে যায় কিন্তু অ্যালাউ করে না, কিন্তু তারপরে তুমি কিন্তু সেই হিসাবে অতটুকু অব্দি নিয়ে যেতে পারো যদি হয়তো হলো। কারণ পেন ধরো আমাদের পেন্সিল দিয়ে করতে করতে অভ্যাস থাকে, তাই না, তো তার জন্যই পেন করছি। পেন ওখান থেকে দিয়ে দেয়, পেন কিন্তু তোমার নেওয়া যাবে না, পেন আর জল টলও ওখান দিয়ে দিয়ে দেয়, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে, তো এই ব্যাপারটাই কিন্তু এখানে রয়েছে। তারপর তোমার দেখো সলভ এক্সাম্পল অফ পাই চার্ট, তো এইখানে ওই একই জিনিস এখানে পরপর রয়েছে, যাই আমরা করলাম। ওকে, তো এখানে পরের পেজ এবার চলে আসো, সলভ এক্সাম্পল অফ দ্য পাই চার্ট। আচ্ছা, ওই পাই চার্টে যেটা আমরা বলছিলাম, সেই পাই চার্ট যে কতজন কত ক্ষেত্রে কতজন পাস করেছে বা ফেল করেছে, একটু একটু এই পাশে পরের পেজে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো এই যে বাইন্ডিং 7.8 পেজে আসো, বাইন্ডিং 20%, রয়্যালটি 15%, প্রমোশন কস্ট 10%, প্রিন্টিং কস্ট 10%, পেপার কস্ট 25%, ট্রান্সপোর্ট কস্ট 10%, তো এভাবে টোটাল এভাবে কত, তো সেই হিসাবে কিন্তু তোমার তার উপর বেস করে করতে হবে এখানে, ঠিক আছে। আলাদা এখানে আর কিচ্ছু নেই, এই জিনিসটা এখানে কিন্তু মাথায় তোমার রাখা দরকার। এগুলো একটু খালি দেখবে, ছবি সহ দেখে অ্যানালাইজ করবে, তাহলে তুমি বুঝতে পারবে, আলাদা করে এখানে কিন্তু কিচ্ছু করতে হবে না, ঠিক আছে। 7.10-এ যাও, ওই যে যেটা আমি বললাম যে কোন কোন ইয়ারে কতজন পাস আউট করেছে আমরা এতক্ষণ করলাম, সেই তার উপরে একদম বারবার এখানে রিপিট করছে, ঠিক আছে, আলাদা করে কিন্তু এক্সট্রা এখানে আর কিচ্ছু নেই, ঠিক আছে। তো এই জিনিসটা দেখার মতো তোমার মাথায় রাখতে হবে। তো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা রয়েছে রাখি, যে ডাটা ইন্টারপ্রিটেশনের যে পার্টটা এখানে রয়েছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তুমি এইবার একটু এইখানে চলে এসো, যে ডাটা ম্যাপিং পেয়েছো খুঁজে, ডাটা ম্যাপ কি করে করতে হয়, 7.13 পেজে। ডাটা ম্যাপিংটা মানে কি দেখো, কোন একটা কোম্পানি ডাটা ম্যাপিং পেয়েছো ওই চ্যাপ্টারের মধ্যে, হ্যাঁ, এটা কিন্তু এই জায়গায় এই চ্যাপ্টারের মধ্যে একটা ভাইটাল জিনিস, যে এখানে হচ্ছে তোমার ডাটা ম্যাপিং মানে হচ্ছে ডাটা ম্যাপ করা, তার মানে কি কোন একটা বিষয়ে, ধরো কোন একটা কোম্পানি কথা বললো, তো এখানে কোন কোন কোম্পানি কোন কোন জায়গায় কি কি আছে সেগুলো তোমার খুঁজে বের করা, বা সেই সম্পর্কে ডিটেলস এর ডাটা দেওয়া রয়েছে, যে তারপর ভিজুয়াল ডাটা রয়েছে, যে সেখানটায় তোমার কোন জায়গা থেকে রিলেশন কার সাথে কিরকম হবে সেই জিনিসটা দেখা, মানে বেসিক্যালি একটা সংস্থা থাকলো তো তার উপরে ম্যাপিং করা রয়েছে। ধরো তুমি ওইভাবে ভাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো ইন্ডিয়ার ম্যাপ, ঠিক আছে, ম্যাপিং করা রয়েছে আমাদের, কোন কোন জায়গায় কোন কোন নদী রয়েছে, কোন কোন জায়গায় কোন কোন সিটি রয়েছে, কোন কোন জায়গায় ধরো সমুদ্র বন্দর রয়েছে, এগুলো কোথায় রয়েছে ম্যাপের মধ্যে রয়েছে, সেগুলো দেখে দেখে তুমি চুজ করলে, বের করলে সেই জিনিসটা, যে জিনিসগুলো দেখো সেটাকে তোমার ডাটা ম্যাপিং এর মধ্যে একটা অন্যতম বলছে, ঠিক আছে। এরপরে তোমার এখানে যে জিনিসটা তোমার বিজনেস ওরিয়েন্টেড বলছে, তো ধরো কোনো একটা, যেরকম আমরা ধরো অ্যামাজনে আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি, ধরো তুমি যে জিনিস সার্চ করবে কিছুক্ষণ পর পর দেখতে থাকবে, ধরো তুমি ফেসবুক খোলো, অটোমেটিক্যালি সেই জিনিসগুলো তোমার চোখের সামনে আসা শুরু করবে, ঠিক আছে। ধরো তুমি কোনো একটা জিনিস খুঁজেছিলে কিনবে বলে, ধরো তুমি একটা নেল পলিশ করেছো, খুঁজেছো, ঠিক আছে, তখন তুমি ধরো ফেসবুকে যাচ্ছ, ওইখানে ওইটা শো করছে, ধরো তুমি ফ্লিপকার্টে যাচ্ছ, ওখানে ওটাও শো করাচ্ছে, মানে জোর করে করে, মানে তোমায় দেখানোর জন্য এই কেন এই কেন এই কেন, ঠিক আছে। তো এরকম করার জন্য বেসিক্যালি এরা হচ্ছে এই করে, তার মানে কি ওই ডাটা গুলো আছে, আর তোমার ইন্টারেস্ট ওখানে দেখেছে, যে তুমি ওখানে বারবার ক্লিক করেছো, মানে হচ্ছে তুমি কেনার জন্য ওটা দেখেছো, কিন্তু তুমি কেননি কোনো কারণ, মানে তোমাকে ওকে মনে করিয়ে দিচ্ছে যে হ্যাঁ রাখি, তুমি কিন্তু একটা সার্চ করেছিলে, তুমি কেননি, তখন তাড়াতাড়ি কেন, তাড়াতাড়ি কেন, ঠিক আছে। তো এই জিনিসগুলো এরা করে। তো ঠিক সেমনি ওইগুলো কিসের জন্য করে, কারণ তোমার সার্চিং রেজাল্টের উপর দেখে করে, ঠিক আছে। মানে তুমি ওই জিনিসটা গুগলে সার্চ করেছো তোমার অ্যাকাউন্ট থেকে, আবার সে তোমার অ্যাকাউন্ট থেকে তুমি ফ্লিপকার্টে সার্চ করেছো, আবার তুমি সেম ওই নেল পলিশ তুমি অ্যামাজনে গিয়ে সার্চ করেছো, ঠিক আছে। তো তখন ওরা বুঝে গেছে যে রাখি এই জিনিসটা বারবার সার্চ করছে, মানে এই জিনিসটা সে কিনতে পারে। কারণ তোমাকে বুঝবে কি করে, তোমার ডাটা রয়েছে, তোমার জিমেল অ্যাকাউন্ট রয়েছে, তোমার জিমেল অ্যাকাউন্ট ডাইরেক্ট তোমার ফোনে বা ল্যাপটপে বা পিসিতে রয়েছে, সেই হিসাবে তুমি সেখান দিয়ে সার্চ করছো, বুঝতে পারছো যে ও এখানে বারবার সার্চ করছে। তো এটা কিসের উপর করছে, তোমাদের যে ডাটা সার্চিং এর সিস্টেম, তার উপর ভিত্তি করে কিন্তু এটা করা হচ্ছে। তো সেটা কিভাবে করা হয়, এই যে ডাটা ম্যাপিং এর আন্ডারে করা হয়। তো এই সিচুয়েশনটা বোঝানোর জন্য আমি বেসিক্যালি বুঝলাম যে নেল পলিশের ব্যাপারটা, রাখি বুঝতে পেরেছো যে কেন করা হচ্ছে, কারণ তুমি ওই জিনিসটা বারবার সার্চ করেছো কিনবে বলে, কিন্তু কেননি, কিন্তু তোমাকে মনে করিয়ে দিচ্ছে, মাঝে মাঝে এটা প্রায় দেখবে জিনিসটা কিন্তু হয়। তো সেটা কি করে করে ওরা, জানছে কি করে ওরা, তোমার সার্চিং রেজাল্টের উপর ডিপেন্ড করে কিন্তু এটা করছে।
ঠিক আছে, তো এই যে জিনিসগুলো এখানে কিন্তু এখানে রয়েছে। তো এখানে হচ্ছে তোমার বিজনেসের ক্ষেত্রে এটা বলা হচ্ছে যে বিজনেসের ক্ষেত্রে এইভাবে জিনিসগুলো করা হয়। ধরো কোনো প্রোডাক্ট কেউ কিনছে, তো সেই প্রোডাক্টটা বাজারে কিরকম ছাড়ার পরে কোনটা সেটা লোকজন ভালোবাসছে কি বাসছে না, রিভিউ দিচ্ছে কিরকম। যেরকম দেখবে তুমি প্রোডাক্ট নিচে কিন্তু ধরো অ্যামাজনে কিছু কিনতে গেলে তার নিচে কিন্তু রিভিউ দেওয়া থাকে, ঠিক আছে, যে এইটা কিরকম, কেউ বলে চরম খারাপ, কেউ বাজে ফালতু যা কিছু বলে যাচ্ছে যা খুশি। আবার কেউ বলছে বাহ খুবই ভালো খুবই ভালো, রেটিংও ভালো দিচ্ছে, 5/5 দিচ্ছে রেটিং। আবার কেউ যা খুশি বলে যাচ্ছে। তো সেটা দেখে লোকজন বুঝছে যে হ্যাঁ এখানে লোকজন তাহলে ম্যাক্সিমাম ভালো বলছে, কারণ এটা ভালো হবে, ওগুলো দেখে লোকজন কিনছেও। তো এই জিনিসগুলো সবই কিন্তু এই ডাটা ম্যাপিং এর আন্ডারে আসছে, যে কোনো একটা প্রোডাক্টকে কত পরিমাণে বাজারে ছাড়তে হবে বা বের করতে হবে, বা এবং লোকজন সেটা পছন্দ করবে কি করবে না, সেই জিনিসগুলো কিন্তু এই ডাটা ম্যাপিং এর আন্ডারে আসছে। পরের পেজে আসে দেখো ডাটা ইন্টিগ্রেশন। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্কিম আর ডাটা সোর্স আর ডেস্টিনেশন, মানে ডাটা কোনখান থেকে উৎপত্তি হচ্ছে এবং ধরো কোন কোন জায়গায় এই জিনিসটা ছড়ানো দরকার। ধরো তুমি একটা জিনিস তৈরি করেছো, উম ধরো ওয়েস্ট বেঙ্গলে খুব বড় বড় হাইওয়ে রয়েছে, ঠিক আছে, তো ওই হাইওয়ের আশেপাশে যারা বাড়ি তাদের ধরো খুবই তারা কোটিপতি, ঠিক আছে, এবং প্রচুর টাকা পয়সা রয়েছে। তো তাদের সার্চিং রেজাল্টে ওই এরিয়াতে বারবার নোটিফিকেশনে আসবে রেসিং কারের, ঠিক আছে। তারা ধরো কার্ড হিসেবে যদি সার্চও করে বারবার বারবার রেসিং কারে আসবে, কারণ তাদের ওই এলাকায় সেই পরিকাঠামো রয়েছে, ঠিক আছে, সার্চিং রেজাল্ট থেকে ওখানে লোকজন কিছু প্রচুর টাকাও রয়েছে। তখন সেখানে জোর করে করে ওই এরিয়াতে ওই কোম্পানিগুলো কার লেখা সার্চ করলেও বারবার ওটা পপ আপ করে। পপ আপ মানে কি, বারবার উঁকি মেরে মেরে দেখায় যে হ্যাঁ এখানে কিন্তু এই কোম্পানির আপনাদের এখানে ডিলারশিপ চলে এসছে, গাড়িও কিন্তু আছে। তো সেই হিসেবে যেহেতু ওটা কেন দেখাচ্ছে, ওখানে বাড়ির সামনে তাদের হাইওয়ে রয়েছে, প্রচুর বড় বড় ভালো ভালো রাস্তা রয়েছে যেখানে রেসিং কার চলতে পারে। তো তার মানে এটা বুঝতে পারছে যে কোম্পানি তাহলে এখানে হচ্ছে তোমার কাস্টমার রয়েছে কেনার, আর সেই হিসাবে আমি সেই যে টাকাও রয়েছে, মানে এখানে যদি এদেরকে বিক্রি করতে পারে তাহলে সেই হিসাবে তাদের সুবিধা হবে। কারণ অন্যান্য জায়গায় বিক্রি করলে সেটা চালাতে পারবে না। ধরো যেখানে রাস্তায় ভাঙাচোরা কাঁচা রাস্তা, সেখানে তো স্পোর্টস কার চলবে না ঠিকঠাক। তো এই জন্য ওই জায়গায় দেখা যাবে। তো এই জিনিসগুলো কিসের উপর করছে, এই যে ডাটা ইন্টিগ্রেট করে কিন্তু সেগুলো করা হচ্ছে, ঠিক আছে। তারপর ডাটা মাইগ্রেশন বলতে তোমার ডাটা এক জায়গা থেকে অন্য জায়গায় চালানো হচ্ছে, সরানো হচ্ছে। যেখানে যেই জায়গাটাকে যে জায়গায় ডাটাগুলো ইম্পর্টেন্ট, যেখানে দিলে লোকজন কিনবে, তো সেই জিনিসগুলো কিন্তু এখানে বলা হচ্ছে। ডাটা ট্রান্সফর্ম করা হচ্ছে, এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফর্ম করা হচ্ছে, ট্রান্সফার করা হচ্ছে, এটাও কিন্তু এর মাধ্যমে আসছে। এরপর দেখো ডাটা ম্যাপিং টেকনোলজি। ডাটা ম্যাপিং টেকনোলজির মাধ্যমে কিন্তু সেমি অটোমেটেড ডাটা, অটোমেটিক ভাবে এই ডাটাগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে, এবং দ্রুত যাতে লোকজনকে সেটা আরো ইন্সপায়ার করা যায় এবং সেই জায়গায় আরো বেশি লোকজন কেনে, বারবার রিভিউ করে। তো সেই জিনিসটাও রয়েছে। ধরো কেউ কোনো এই জিনিসটা এরকম করা হয়, ধরো কেউ কোনো গাড়ি কিনলো, ঠিক আছে, তারপরে তার ফ্রেন্ড লিস্টে প্রচুর লোকজন রয়েছে, ঠিক আছে, তো তারাও অবস্থা সম্পন্ন খুব, তো তাদের সার্চিং রেজাল্টেও বা পপ আপ এরকম আসবে যে আপনার রিলেটিভে বা আপনার এরকম চেনা জানা এক বন্ধু এত তারিখে এখান থেকে এই গাড়ি কিনেছে, তো আপনিও কি কিনতে চান। তো সেই হিসাবে তুমি যখনই সে সোশ্যাল মিডিয়া খুলছে, সাথে সাথে ওই দেখাচ্ছে যে আপনার বন্ধু এই রিলেটিভ বা এখানে কিছু হয় কদিন আগে এই গাড়ি কিনতে চান, আপনিও কি সে সাথে সাথে কিনতে চান। তো এই যে যে জিনিসগুলো এইগুলো কি করে হচ্ছে, এই যে যে ডাটা ম্যাপিং টেকনোলজির মাধ্যমে হচ্ছে। মানে লোকজন কিনতে চাইছে না কিন্তু সেই স্ট্যাটাস রাখার জন্য, ঠিক আছে, যে দেখেছে যে তার বন্ধু কিনছে বা তার আশেপাশেও কিনছে, আর এরও অবস্থা ভালোই আছে, কারণ কোম্পানিও বুঝতে পারছে ওর যেহেতু বন্ধু, তো সেই হিসাবে এও কোটিপতি রয়েছে, তো তাহলে সে সার্চ করার সাথে সাথে ওই জিনিসগুলো দেখাচ্ছে। তো এই যে যে জিনিসগুলো প্রসিডিউর গুলো কি করে হচ্ছে, এই যে ডাটা ম্যাপিং টেকনিকের মাধ্যমে হচ্ছে কিন্তু, ঠিক আছে। অরিজিনেট করা হচ্ছে যে ওই এরিয়াতেই শুধু করা হচ্ছে বা ওর বন্ধুরও করা হচ্ছে। ধরো যে সাইকেলে ঘুরে বেড়ায় তাকে কিন্তু এই জিনিসগুলো করা হচ্ছে, যে কারণ যে জানে সে জীবনে কোনোদিন সে ল্যাম্বরগিনি, মানে এখন বর্তমান সময় যে সাইকেল চালাচ্ছে সে এখনই তাড়াতাড়ি কিনতে পারবে না ল্যাম্বরগিনি, ল্যাম্বরগিনি গাড়ি, ঠিক আছে, তাহলে কারা পারবে, ওর যে বন্ধু আছে যারা সেই হিসেবে কোটিপতি তারা পারবে। তো তাদের পপাকে বইগুলো দেখাচ্ছে যে এই যে আপনার বন্ধু এই কদিন আগে এখান থেকে এই গাড়ি কিনেছে, আপনাকে কিনতে চান। যখনই সে নেট খুলছে, যখনই সে সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে, যখনই সে সার্চ করছে কোনো কিছু, এই জিনিসগুলো দেখাচ্ছে, মানে কি তাকে সেটা দেখানোর জন্য। তো সেই হিসাবে কিন্তু এইভাবে কিন্তু ডাটা গুলো তোমার ম্যাপিং টেকনোলজি ইউজ করা হয়ে থাকে, এবং সেইভাবে ইন্টারপ্রেট করে তারপরে বিভিন্ন টাইপের কিন্তু তাকে ইনফ্লুয়েন্স করে কিন্তু সেগুলো করা হয়ে থাকে। বুঝতে পেরেছো নাকি? এইভাবে কিন্তু এই ডাটাগুলো কিন্তু ঘোরে, ঠিক আছে, যেটা কিন্তু মানে আমি একদম সিম্পল, এখানে কিন্তু বইয়ের ল্যাঙ্গুয়েজে অনেকভাবে অনেক কিছু দেখিয়েছি, কিন্তু আমি তোমাকে সিম্পল গাড়ি অনুযায়ী দেখালাম। যে সাধারণত ধরো এরকম বলে না যে ধরো তিন বন্ধু বা তিন বান্ধবী রয়েছে, তো ওরা কিছুদিন আগে ও খুব সুন্দর একটা দেখে ব্যাগ কিনলো, শপিং মলে গেছিল, খুব সুন্দর একটা ব্যাগ কিনলো, ওদের পছন্দ হলো। তো তখন একজন তিনজনের মধ্যে একজন কিনেছে, ও সোশ্যাল মিডিয়ার সাথে সাথে পোস্ট করলো যে এই জায়গা থেকে আমি এই ব্যাগটা কিনেছি, ঠিক আছে।
ওরা দেখো ওর যে বন্ধু তাদের খুব হলো, ভালো লাগলো, তো সাথে সাথে তারাও চলে গেল, ঠিক আছে, সেখান থেকে কিনতে। বা আর এটা হচ্ছে সেখানে গিয়ে কিনা, এটা হচ্ছে পুরোটাই অনলাইনে হচ্ছে ডাটা ম্যাপিং এর উপর। তো এখানে হচ্ছে তুমি সোশ্যাল মিডিয়াতে খুললেই দেখা যেতে পারে, ধরো তোমার বন্ধু রিয়া এই যে এই জায়গা থেকে এই সাইট থেকে এত তারিখে এই ব্যাগটা কিনেছে, তো তুমি কি ইন্টারেস্টেড? তো সেই হিসাবে তুমি যখনই সোশ্যাল মিডিয়া খুলছো, গুগল যাচ্ছ বা ফেসবুকে যাচ্ছ, অ্যামাজনে যাচ্ছ, এগুলো চলে আসবে, মানে কি তুমি যাতে কেনো। তো এইভাবে কিন্তু এই জিনিসগুলো চলতে থাকে, বুঝতে পেরেছো? টেকনোলজিতে ডাটা গুলো এনক্রিপ্ট করা হচ্ছে এইভাবে। তো আমি এখানে বইয়ের ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ভাবে বলা রয়েছে, আমি হচ্ছে তোমাকে ওভারঅল জিনিসটা বললাম যে বেসিক্যালি এই জিনিসটা কি করে চলে, ঠিক আছে। ডাটা অ্যানালাইজ করে কিন্তু এইভাবে কিন্তু ইন্সপায়ার করা হয়ে থাকে, এবং এইভাবে এই কিন্তু এই মডেলটা কিন্তু এগোতে থাকে, বুঝতে পারছো? তো আমি তো শুধু খালি ব্যাগের কথা বলে, এইভাবে প্রচুর প্রোডাক্ট এইভাবে হয় বা এগোতে থাকে, ঠিক আছে। তো এখানে পরের পেজে দেখো যে 7.15 পেজে যে ইম্পর্টেন্স অফ ডাটা ইন্টারপ্রিটেশন, এই যে ইম্পর্টেন্স অফ ডাটা ইন্টারপ্রিটেশন, এটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি এতক্ষণ কি কি বলছি। যে ডাটা আইডেন্টিফিকেশন, ওই যে আইডেন্টিফাই করছে কারা কারা কিনছে আর কে কি করছে, কার সাথে কি রিলেশন, ওর বন্ধুরা কিনছে। আর এক্সপ্লানেশন, কম্পেয়ারিং এন্ড কনস্ট্রাক্টিং অফ ডাটা, কম্পেয়ারিং করছে, এই তোমার বন্ধু রিয়া, তোমরা একসাথে ঘোরো, ও কিন্তু ব্যাগ কিনে নিয়েছে, কোথা দিয়ে কিনেছে? এইখান থেকে কিনেছে, অতএব তোমার কিন্তু সেই হিসেবে কেনা দরকার, ঠিক আছে। তো এটা কি করছে? যে কম্পেয়ারিং করছে, ঠিক আছে। এই জিনিসগুলো করে কিন্তু ডাটা কম্পেয়ার করে তোমাকে ইনফ্লুয়েন্স করছে, এবং সেই জিনিসগুলো কিন্তু করানো হচ্ছে, ঠিক আছে, যে ব্যাপারটা রয়েছে। তারপর হচ্ছে তোমার ফিউচার প্রেডিকশন, তারপরে দেখলো যে সেই রিয়া ব্যাগ কিনেছে, বড় একটা ব্যাগ কিনেছে ধরো, তারপরে সে মাঝে মাঝে একটু সার্চ করছে যে কি করে আমি একটু ঘুরতে যাই, পাহাড়ে ঘুরতে যাব, ঠিক আছে, ট্রেকিং হিসেবে সে সার্চ করলো কয়েক জায়গায়। তারপর সেটা দেখে অ্যামাজনে বুঝে গেল বা ফেসবুকে বুঝে গেল যে রিয়ার একটা বড় ব্যাগ দরকার, কারণ সে ট্রেকিং এ যাবে। তো তখন ওকে পপ আপ মানে কি, ধরো সোশ্যাল মিডিয়া সার্চ করার সাথে সাথে ওই জিনিসগুলো চলে আসে, নতুন নতুন তুমি যেগুলো সার্চ করেছো, বড় ব্যাগ শো করলো যে রিয়া তুমি যাবে কদিন পরে ঘুরতে পাহাড়ে, তোমার বড় ব্যাগ দরকার, সেগুলো পরপর পপ আসতে থাকে। তুমি বললে হ্যাঁ আমি তো জানি, আমি তো 2 দিন পরে ঘুরতে যাব বা 7 দিন পরে, তো এ জানলো কি করে? তো জেনেছে হচ্ছে তুমি সার্চ করেছো, তার জন্যই জেনেছে। তারপরে তোমাকে ওটা বারবার বারবার দেখাবে, তুমি তারপরে একটা বড় ব্যাগ কিনে নিলে। তো এই এই যে যে প্রসিডিউর, মানে তুমি মানে ওই রিয়া বড় ব্যাগটা কিনে নিলে, কারণ তার সাথে কাজের সাথেও মিলে গেছে। আর ওটাও বুঝে গেছে ডাটার মাধ্যমে যে রিয়া হচ্ছে 7 দিন পরে ঘুরতে যাবে পাহাড়ে, তো তার জন্য রিয়ার বড় ব্যাগ দরকার। তো তার জন্য বড় ব্যাগ দিয়ে খেলানো হয়েছে দিনে 50-60 বার, যখন যে কয়বার সে আনলক করে মোবাইল গুগলে গেছে বা অ্যামাজনে গেছে বা ফ্লিপকার্টে গেছে, ঠিক আছে, বা জাবাঙে গেছে, যেখানে খুশি গেছে, তখনই কিন্তু তারপর আস্তে আস্তে কিন্তু কিনে নিল। বেশ, এই যে যে প্রসিডিওর, এই জিনিসটা তাকে করা হলো, সেই যে যে প্রসিডিওর হচ্ছে তোমার এখানে ফিউচার প্রেডিকশনের কথা বলা হচ্ছে, ঠিক আছে, মানে ফিউচার প্রেডিক্ট করে নিল। ওই যেহেতু সে ওই পাহাড়ে ঘুরতে যাবে সেটা দেখেছিল, তো সেখানে ফিউচারে প্রেডিক্ট করে নিল, যেহেতু সে পাহাড়ে ঘুরতে যাবে, সে তো খালি হাতে কিছুই যাবে না, দূরে গেলে তো কিন্তু কিছু নিতে হবে। তো তার জন্য ওই যে সে ব্যাগে নিয়ে নিয়ে, তো সেই ব্যাগটা নিয়ে নিল, সেই ব্যাগটা সে তার কাছ থেকে তোমার 3,500 টাকা দিয়ে ধরো, বা সে যাই হোক আর কি, সে বা 5,000 টাকায় সে ব্যাগটা কিনলো। বাকি প্রসিডিওরটা বুঝতে পেরেছো? তো ডাটা ইন্টারপ্রিটেশন, ডাটা কিন্তু এইভাবে এই জিনিসগুলো ঘটে বা এইভাবে কিন্তু চলে বেসিক্যালি, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু এখানে আছে। তারপর দেখো ডাটা এন্ড গভর্নেন্স, পরের পার্ট। তো ডাটা এন্ড গভর্নেন্স বলতে একটা দারুণ জিনিস বোঝাচ্ছে, ধরো বিভিন্ন ভাবে কিন্তু এই ডাটা সিম্পল ভাবে ইউজ করা হয়ে থাকে। গভর্নেন্স মানে কি? প্রশাসন। ধরো এলাকায়, এটা সিম্পল হয়তো বোঝাও, ধরো তুমি এক জায়গায় ডিএসপি, ঠিক আছে, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তোমার ডিস্ট্রিক্টে দেখা গেছে, না এসিপি না, ডিএসপি খুব কম rank, সেটা তুমি এসিপি, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। তো তোমার এরিয়াতে তুমি কি চাও? শান্তিপূর্ণ অবস্থা বজায় থাকবে। তুমি কিছু কিছু লোক ঠিক করলে এলাকাতে, মানে তোমার ডিস্ট্রিক্টে বড় বড় ইনফ্লুয়েন্সিয়াল লোক, তাদেরকে বললে শোনো 50-60টা কি করলো হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলো, সেসব হোয়াটসঅ্যাপ গ্রুপে এলাকার আরো তোমাদের আন্ডারে যে সকল ইনফ্লুয়েন্সিয়াল লোক আছে, মানে লোকজন যাদের চেনে, তাদেরকে নিয়ে আসো, ঠিক আছে, যাতে তাদের এলাকার লোকজন, মানে এলাকার উঠতি বয়সী ধরো লোকজন যাকে সবাই চেনে, বা বিভিন্ন ইনফ্লুয়েন্সার তাদের চেনে সবাই, তো তাহলে তাদের আগে আন্ডারে অনেকে চিনবে তাদের। তো এই জন্য এরা কোথাও কি প্রবলেম হচ্ছে, বা ধরো কোনো ভুয়ো খবর দিচ্ছে কেউ, বা ধরো কোনো ধরনের কোনো সন্ত্রাসীমূলক কাজকর্ম করলো, তাকে দ্রুত ধরতে হবে। তো তার জন্য তার লোকেশন জানার জন্য এইরকম অনেকগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ হলো। তারপরে দেখা দিল, মানে এখানে ছবি দিয়ে দিল যে হ্যাঁ
এই ছবি দিয়ে দিল যে এই হচ্ছে ছবি, এই হচ্ছে তার ঠিকানা, ডিস্ট্রিক্টের মধ্যে যেখানে এখানে পাওয়া যাবে, একে তাড়াতাড়ি অ্যাটাক মানে ধরে পুলিশের কাছে নিয়ে আসো। ঠিক আছে, মানে আমাদের কাছে পুলিশে ফাঁড়িতে নিয়ে আসো। তুমি এসিবি হিসাবে তুমি কাজ করলে, তো এই জিনিসটা তুমি কিসের উপরে করছো? এই যে ডাটা, এই যে গভর্নেন্স কাজ হিসেবে করছো। গভর্নেন্স মানে কি? প্রশাসনে। তো প্রশাসনের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তুমি কিন্তু এই জিনিসগুলো আগে কি করতে হতো, কাউকে ফোন করে ধরে ধরে গাড়ি ধরে ধরে গিয়ে 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 করতে হতো, কিন্তু সেটা তুমি সোশ্যাল মিডিয়া মাধ্যমে ইউজ করে দ্রুত এই ডাটা কন্ট্রোল করে কিন্তু তুমি এই গভর্নেন্স এর কাজগুলো করে নিচ্ছ। আর তোমার ধরো এই যে 50টা তুমি গ্রুপ করে নিলে হচ্ছে পুরো ডিস্ট্রিক্টে, তোমার পুরো দেওয়া রয়েছে, ধরো সেখানে ধরো 20 বা 25 জনের সেখানে এই 50টার মধ্যে তুমি ধরো 20 বা 25 জনকে তুমি ধরো কি বলে ওটাকে, গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটর করে রাখলে, ঠিক আছে, গ্রুপ অ্যাডমিন, ঠিক আছে। তো তারা হচ্ছে ঠিক করবে গ্রুপে কে ঢুকবে কি আসবে না, তো তারা সেখানে সেই হিসেবে ডাটা গুলো দিয়ে দিল যে এখানে এই লোক এই করেছে, বা এই মেয়েটা এরকম এরকম খুন করেছে, একে খুঁজে বের করো। তো সাথে সাথে তারা দেখো অনেকজন ধরো প্রত্যন্ত গ্রামে একজনকে খুঁজে পেলো যে হ্যাঁ এই সেই খুনি এখানে পালিয়ে রয়েছে, ঠিক আছে। সে ছবি তুলে তার এরিয়া সহ, তার লোকেশন সহ, হোয়াটসঅ্যাপে দেখেছো তো লোকেশন শেয়ার করা যায়, তাই না রাখি? হোয়াটসঅ্যাপে ধরো তুমি কোথাও আছে, তুমি কিন্তু ডাইরেক্ট তুমি লোকেশন শেয়ার করতে পারো কাউকে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে গিয়ে, তাই না? তো ঠিক সেরকম, হ্যাঁ, তো তুমি লোকেশন শেয়ার করতে পারো, তো তুমি সাথে সাথে ওই যে ধরো 15 নম্বর হোয়াটসঅ্যাপ গ্রুপে সে পেয়ে গেল হ্যাঁ এই যে খুনি এই কিন্তু এই এরিয়াতে রয়েছে। সে দূরে গিয়ে দেখলো যে হ্যাঁ ওই জায়গাতে ওখানে চুপিয়ে মানে আহ, কি মানে ওখানে হচ্ছে তোমার পালিয়ে ওইখানে হচ্ছে বসে রয়েছে, ঠিক আছে, বা ওখানে ঢাকা দিয়ে রয়েছে। তো সাথে সাথে সেই জায়গায় গিয়ে তুমি কিন্তু ওইখানে ডাইরেক্ট লোকেশন সহ শেয়ার করে এখানে দিলে যে হ্যাঁ এখানে তুমি ছবি তুলতে পারছো না বা ভিডিও তুমি শেয়ার করতে পারছো না, তাহলে ধরো ফ্ল্যাশে দেখে নিলে, ঠিক আছে, সে বুঝে যাবে যে আমাকে কেউ ভিডিও করছে বা ছবি তুলছে। তো তাহলে তুমি কি করলে ওই জায়গায় দাঁড়িয়ে তুমি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে করে লিখে দিলে যে হ্যাঁ, এখানে এই যে যে খুনি এই যে 7 জনকে মার্ডার করেছে এই খুনি এখানে এই জায়গাটা রয়েছে, আর আমি ওই জায়গাটায় রয়েছি, তো আমি এখানে ছবি বা ভিডিও করতে পারছি না, তাই আমি এই যে লোকেশন শেয়ার করে দিলাম, ঠিক আছে। সাথে সাথে তুমি লোকেশন শেয়ার করলে, তো তোমার যে তুমি তো এসিপি, তুমি সাথে সাথে ওটা দেখে তোমার যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দেওয়া, তুমি পেয়ে গেলে সাথে সাথে তারপর ওখানে অ্যাকশন নিয়ে তুমি ডাইরেক্ট ঢুকে নিলে, মানে ওকে গ্রেপ্তার করে নিলে। তো এই যে কি করে করলো, এই ডাটার মাধ্যমে তুমি যে প্রশাসনের সুশাসন নিয়ে আসলে, ঠিক আছে। তো এইটা কি করে করছে, এই হচ্ছে যে ডাটা অ্যান্ড গভর্নেন্স, বুঝতে পেরেছো? তো আমি মানে একটা সিচুয়েশন ক্রিয়েট করে বুঝলাম, তো এইভাবে হচ্ছে তোমার ডাটাটা ইউজ করা হয়ে থাকে গভর্নেন্স এর মাধ্যমে, ঠিক আছে। যে তুমি এখানে সুশাসন আনো, তো তুমি বেসিক্যালি কি করে জিনিসটা করলে, তুমি কিন্তু কিছু করা লাগলো না খুব বেশি, বা কোনো খরচ দৌড়াদৌড়ি লাগলো না, তুমি খালি তোমার যে ইনফ্লুয়েন্স আছে বা তোমার যে চেনা জানা লোকজন আছে তাদেরকে দেখিয়ে তোমার পাওয়ারটা তুমি খাটিয়ে পজিটিভ ওয়েতে সেটা কিন্তু বের করে নিলে সাথে সাথে, কোনো দৌড়াদৌড়ি হুড়োহুড়ি নেই, কোনো এক্সেসিভ কোনো খরচ নেই, কিন্তু তুমি জায়গা কিন্তু করে নিলে কি করে, পুরোটাই অনলাইনে বসে, এবং তুমি ডাটাটা মানে ইনোভেটিভ ওয়েতে ইউজ করে। সেই জিনিসগুলো রয়েছে দেখো এই যে পরের পেজে, যে বেনিফিট অফ ডাটা গভর্নেন্স। তো এই যে যে ডাটা কি করে আমরা গভর্ন করছি, যে এই যে কমন আন্ডারস্ট্যান্ডিং অফ ডাটা, ইমপ্রুভ কোয়ালিটি অফ ডাটা, তারপর ডাটা ম্যাপ ইজ অ্যাভেলেবল, ওই যে যে ম্যাপের কথা একটু আগে বললাম, মনে আছে ম্যাপের কথা বললাম যে কোথায় লোকেশন তুমি দেখিয়ে দিলে। তো এইভাবে কিন্তু হলিস্টিক ভিউ দিয়ে তুমি ইমপ্রুভ ডাটা ম্যানেজমেন্ট এগুলো করে করে কিন্তু তুমি এখানে খালি লাইনগুলো পড়ো তাহলে বুঝতে পারবে যা যা বলেছিলাম আর কি তার সাথে কিন্তু মিলে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে তোমার গভর্নেন্সে তুমি ডাটা কিন্তু ইউজ করতে পারো। তো সেইগুলো কিন্তু এখানে ডিটেলসে ডিসকাস করা রয়েছে। তো আমরা এতক্ষণ রাখি, বুঝতে পারছো আমি কি বলছি? ধরো যদি বুঝতে না পারো বা যদি কোয়ারি থাকে বলো, যেটা এখানে বুঝতে পারছি না, আমি আর কি সিচুয়েশনটা ক্রিয়েট করে দিলাম। এখানে কিন্তু এইভাবে কিন্তু করা হয়ে থাকে প্রচুর পরিমাণে, যেটা তোমার ধরো 10 বছর আগেও সম্ভব ছিল না, কারণ হোয়াটসঅ্যাপ এভাবে ছিল না, আর সচরাচর এত চলাচল ছিল না 12 সালে, 2012 সালে। পলিটিক্যাল সায়েন্স, বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, আচ্ছা পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি আর সংস্কৃত, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে তোমার কম্পিউটারের সাথে রিলেটেড কোনো আর কি সাবজেক্ট ছিল না, তাই তো? মানে ধরো অনেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে বা কম্পিউটার সায়েন্স থাকে, তুমি এমনি স্কুলে যে কম্পিউটার ছিল সেই হিসেবে করেছো, তাই তো? এমনি আলাদা করে তোমার কম্পিউটার কোনো সাবজেক্ট ছিল না, ধরো কম্পিউটার অ্যাপ্লিকেশন। ওকে ওকে, ঠিক আছে, চলো তাহলে প্রবলেম নেই, সমস্যা নেই। আচ্ছা, তোমার কি এমনি বাড়িতে পিসি আছে না ল্যাপটপ আছে নাকি, মানে কম্পিউটার বা ল্যাপটপ কি আছে?
না মোবাইলে তুমি সবগুলো করছো তোমার স্মার্টফোনে তুমি সব করো না নাকি? আচ্ছা কম্পিউটার আছে, বা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে কম্পিউটার আছে, ও তো একই জিনিস। এখন তো মোবাইলই এত হাইফাই হয়ে গেছে, কম্পিউটারই আর লাগে না। কম্পিউটারে সব কাজই এখন স্মার্টফোনে করা যায়, যেমন কিছু নেই যে এখন স্মার্টফোনে করা যায় না। তো যাই হোক, এখন এত হাইফাই হয়ে গেছে মোবাইল। তারপরে 5G চলে আসছে কদিন পরেই 5G চলে আসবে, যেটা তুমি নিশ্চয়ই দেখেছো স্পেকট্রাম। এই বছরেই কিন্তু 5G চালু হয়ে যাবে। আর 5G ফোন তো এখন অলরেডি পাওয়া যায় তুমি বাজারে তো। হ্যাঁ 5G ফোন চলে আসবে। তো এইবার হচ্ছে আমাদের যে চ্যাপ্টারটা এই টপিকের উপর বেস করে, যাগুলো আমরা এতক্ষণ ধরে ডিসকাস করছিলাম, যে চ্যাপ্টারে এই দেখো ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন মানে কি? তথ্য এবং কমিউনিকেশন টেকনোলজি মানে হচ্ছে সংযোগ স্থাপন যে পদ্ধতি, সংযোগ স্থাপন মানে কমিউনিকেট করা। ওকে, ইনফরমেশন। আচ্ছা কি বলছো দেখো। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক। এই হচ্ছে আমরা এখন শুরু করবো কি চ্যাপ্টার নাম্বার 8। ওকে, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। তো এখানে কি কি রয়েছে? ওই যে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন, ইনফরমেশন মানে কি? তথ্য। আর কমিউনিকেশন, এই যে কি করে কমিউনিকেট করতে হয়। আইসিটি রয়েছে দেখো, জেনারেল অ্যাব্রিভিয়েশন এন্ড টার্মিনোলজি। মানে কি অ্যাব্রিভিয়েশন? মানে কি ফুল ফর্ম, ঠিক আছে। ধরো ডব্লিউটিও, এরকম দেখো আমরা পলিটিক্যাল সায়েন্স আমি পড়ছি। ডব্লিউটিও মানে কি? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। হু মানে কি? ডব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে তোমার কি অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে, টার্মিনোলজি। থ্রিতে রয়েছে কি বেসিক্স অফ ইন্টারনেট। মানে কি ইন্টারনেটের বেসিক জিনিস। তারপরে ইন্টারনেট, ইমেইল, অডিও, ভিডিও কনফারেন্সিং, এগুলো কাকে বলে, এই জিনিসগুলো কি। কোশ্চেন নাম্বার 4, তো এগুলো বেসিক্যালি আমরা যে কাজ করছি এই যে অনলাইনে, এটাই তোমার এর মধ্যেই চলে আসছে, ঠিক আছে। যে ভিডিও কনফারেন্সিং, ধরো তুমি কোথাও কত দূরে রয়েছে, আমি এখানে কোথায় রয়েছি, সেখান থেকে পুরো ইন্টারনেটের মাধ্যমে কিন্তু এই যে আমরা কিন্তু এই সেশন গুলো করছি, মানে ক্লাসগুলো করছি, ঠিক আছে। তো এটা কিন্তু সম্পূর্ণ কিসের মাধ্যমে হচ্ছে? খালি ইন্টারনেট কানেকশনের জন্য। নেক্সট হচ্ছে কি দেখো ডিজিটাল ইনিশিয়েটিভস ইন হায়ার এডুকেশন। এই যে হায়ার এডুকেশনে ডিজিটাল ইনিশিয়েটিভ, তো এই যে যেটা আমরা এখন চলছে আমাদের, এটা হায়ার এডুকেশন না। এবার কথা হচ্ছে হায়ার এডুকেশন বলতে কি বোঝায়? জেনারেলি তোমার টুয়েলভ এর পরে যে পড়াশোনা, সেটাকে হায়ার এডুকেশন বলা হয়ে থাকে জেনারেলি, ঠিক আছে। মানে ক্লাস 12 এর পরে ধরো এই যে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, ডক্টরেট মানে পিএইচডি, তারপর পোস্ট ডক্টরেট, এগুলো সবই কিন্তু হায়ার এডুকেশনের আন্ডারে পড়ছে। ওকে, নেক্সট আসছে কি দেখো আইসিটি অ্যান্ড গভর্নেন্স। তো আইসিটি মানে কি? এই যে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এবং সেটা গভর্নেন্স মানে কি? প্রশাসনে আমরা সেগুলো কিভাবে ইউজ করতে পারি। তো এই জিনিসগুলোই হচ্ছে তোমার এই যে যে আমাদের 8 চ্যাপ্টার, এইখানে কিন্তু এই টপিক গুলো কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো চলো এবার তো আমরা ভেতরে যাই, যে এখানে কি কি আছে তুমি দেখো। ফার্স্ট পেজ, তুমি 8.2 পেজ বের করেছো? দেখো 8.2 বের করো, 8.2 পেজ। তো দেখো এখানে রাস্তায় রয়েছে তোমার, দেখো যে মিনিং এন্ড ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি কি। তো এইসব মিনিং তোমার ওই একই জিনিস বারবার এখানে লেখা রয়েছে, বারবার ঘুরিয়ে ফিরিয়ে সোজাভাবে বোঝো যে কমিউনিকেশন করা মানে সংযোগ স্থাপনটা করা, এবং ইনফরমেশন মানে তথ্য এক জায়গা থেকে অন্য জায়গায় তারপরে পাঠানো, এই যে যে জিনিসগুলো, এইগুলো কিন্তু এর মধ্যে পরপর এখানে রয়েছে আইসিটি এর মাধ্যমে। তো এখানে কি কি ভাবে করা যাচ্ছে? সামাজিক ভাবে, ভোকাল মানে কথাবার্তা বলার মাধ্যমে। তো এখানে কি কি আছে? এই দেখো এই যে টেবিলটা দেখো, বুঝতে পারবে যে কথাবার্তার মাধ্যমে আমরা করছি ভোকালে। সোশ্যাল মানে সামাজিক ভাবে আমরা একসাথে সংযুক্ত হচ্ছি, ঠিক আছে। তারপরে ক্যাটালিক, তারপরে পেডাগোজিক্যাল, যেটা কিন্তু লার্নিং যে সিস্টেম। পেডাগোজি মানে তোমার হচ্ছে লার্নিং রিলেটেড সব জিনিসগুলো আমরা কিন্তু যেটা করতে পারছি, সেই জিনিসগুলো কিন্তু এখানে আসছে। তারপরে তোমার টিচিং ইফেক্টিভনেস, তোমার ক্যাটালিকের মধ্যে কিন্তু এই জিনিসটা এখানে ডিটেলসে ডিসকাস করা হচ্ছে, ঠিক আছে। যে তারপরে সোশ্যাল সামাজিক ভাবে যে কানেকশন গুলো চলে হচ্ছে, যেটা তুমি ধরো যে সোশ্যাল সামাজিক কানেকশন মধ্যে এই যে ফেসবুক যেটা বলা হয়ে থাকে, যেটা আমরা সামাজিক ভাবে কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন জনের সাথে আমরা কানেক্ট করছি। ধরো তোমার কোনো আহ আত্মীয় কোথায়, ধরো বুদাপেস্টে রয়েছে, ঠিক আছে, বা ইউক্রেনে রয়েছে, বা যে কোনো দেশে আয়ারল্যান্ডে রয়েছে। তো সেখানে সে ফেসবুক করছে, তোমারও ফেসবুক আছে। ধরো তোমার যদি তার ফোন নাম্বার ফেসবুক থাকে, তোমার উপর থাকে, মেসেঞ্জারও থাকে, তুমি কিন্তু ডাইরেক্ট তার সাথে সে আয়ারল্যান্ডে বসে ফ্রিতে কথা বলতে পারছে কি করে? তোমার যদি তারও যদি ফেসবুক মেসেঞ্জার থাকে, তোমার যদি ফেসবুক মেসেঞ্জার থাকে, একদম বিনা পয়সায় ফ্রিতে তুমি কিন্তু কথা বলতে পারছো, তাও আবার ভিডিও কল।
তাই না? তো এই যে যে জিনিসগুলো হচ্ছে এগুলো কিন্তু যে সোশ্যাল তোমার কানেকশন কিন্তু তাতে বাড়ছে। ধরো তোমার কোনো আত্মীয় রয়েছে সেখানে, বিনা পয়সায় ফ্রিতে তুমি কিন্তু অনলাইনে কথা বলতে পারছো, তাও এইচডি কলিং ভিডিও, তাও আবার যেই জিনিসটা তোমার ধরো 10 বছর আগে করতে না হলেও 10-15 টাকা মিনিট টাকা লাগতো, ঠিক আছে, মানে 1 মিনিটে তোমার 10-15 টাকা প্রায় লাগতো। তো সেই জিনিসটা তোমার ফ্রিতে নামিয়ে নিয়েছো, আর তাও আনলিমিটেড, তাই না? তো এই যে যে জিনিসটা, সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। রাখি, বুঝতে পারছো তো আমি কি বলছি জিনিসটা? এই জিনিসগুলো কিন্তু এখানে ইউজ করা হচ্ছে, মানে এই জিনিসগুলো নিয়ে এখানে কিন্তু ডিসকাস করা বেসিক্যালি, ঠিক আছে। ওকে, তো এখানে দেখো যে টার্গেট কমিউনিটি অফ আইসিটি ইন ইন্ডিয়া, মানে এখানে টার্গেট কমিউনিটি কারা, ধরো যে আমাদের দেশে যে হাফ পপুলেশন, মানে আমাদের দেশে অর্ধেক পপুলেশনে তাদের বয়সে কিন্তু 25 বছরের নিচে, ঠিক আছে, 70% হচ্ছে তার মধ্যে রুরাল এরিয়া বসবাস করে। আর তার মধ্যে 60% পিপল হচ্ছে আমাদের দেশের যে 15টা মেইন ল্যাঙ্গুয়েজ মানে কি, যে ল্যাঙ্গুয়েজে সব থেকে বেশি লোকজন কথা বলে। তো মেইন ল্যাঙ্গুয়েজ আবার তাহলে কোন কোন ল্যাঙ্গুয়েজ কে বোঝায়, যে ল্যাঙ্গুয়েজে মোট স্পিকারের সংখ্যা, ভাষাভাষীর সংখ্যা 1 লক্ষের বেশি, ঠিক আছে, 1 লক্ষ জনের বেশি যে ল্যাঙ্গুয়েজে কথা বলে। তো ইন্ডিয়ার মধ্যে সব থেকে পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ কোনটা, মানে সব থেকে বেশি কথা বলে কোনটায়? নাম্বার 1 হিন্দি, ঠিক আছে। নাম্বার 2 তে কি? বাংলা, ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই আমাদের জানা দরকার। তো হিন্দিতে কত লোক কথা বলে? তোমার মোটামুটি যদি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে দেখো, তাহলে তোমার 58-60%-এর উপরে কিন্তু হ্যাঁ, 60%-এর উপর লোক কিন্তু এটাই ভাষায় কথা বলছে, কিসে? হিন্দিতে, মানে তাদের মেইন ধরো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড বা থার্ড ল্যাঙ্গুয়েজ সেই হিসাবে। নেক্সট 2 নম্বরে কি? বাংলা, ঠিক আছে। ভারতের 9% লোক বাংলাতে কথা বলে, প্রথম ভাষা, দ্বিতীয় ভাষা এবং থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে। তো তার মানে ধরো 100, আমাদের যদি 40 কোটি লোক ভাবো, 140 কোটি, 9% লোক, হিউজ একটা টাইম। তো এই যে যে এরা কিন্তু সব কারা ইউজ করছে এই আইসিটি এর মাধ্যমে, তাদের মধ্যে কিন্তু কানেক্ট করতে পারছি, ঠিক আছে। তো সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। যে তারপর সেটা আমরা হায়ার এডুকেশনে, যে আইসিটি মানেটা কি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, তো এটা আমরা হায়ার এডুকেশনে লাগাতে পারি খুব ভালোভাবে। এই যে যেটা আমরা তাকে যে করছি, তোমার কোথায় বাড়ি রয়েছে, আমার কোথায় বাড়ি, সেখানে ধরো আমরা এই যে যে ক্লাসগুলো করছি, তুমি সাথে সাথে তোমার কোথাও প্রবলেম হলে তুমি সাথে সাথে জিজ্ঞেস করছো, আমি একদম পুরো সামনে ধরে ধরে দিয়ে দেখাচ্ছি, এই জায়গায় এইভাবে এটা করতে হবে, বোর্ডে দেখাচ্ছি, এখানে লিখে দেখাচ্ছি, ছবি এঁকে দেখাচ্ছি। তো এগুলো কি করে হচ্ছে? এই যে যে হচ্ছে তোমার হায়ার এডুকেশন কিন্তু এই যে কাজে দিচ্ছে, এই সেম যে যা যা আমরা করছি এই জিনিস এখানে পয়েন্ট ওয়াইজ এখানে সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজে এখানে লেখা রয়েছে, ঠিক আছে, আর কিছু না এখানে। স্ট্রেংথ ইন লিমিটেশন অফ আইসিটি, তারপরে তোমার আইসিটির কি কি স্ট্রেংথ রয়েছে, কি কি পজিটিভ জিনিস রয়েছে বা কি কি নেগেটিভ জিনিস রয়েছে। তো এখানে পজিটিভ জিনিসের মধ্যে তুমি যে জিনিসটা দেখছো যে ইন্ডিভিজুয়ালাইজেশন অফ লার্নিং, ইন্টারাক্টিভিটি, যে ইন্টারাক্টিভিটি রয়েছে, মানে ইন্টারাক্টিভি মানে কি, মানে ধরো আমি জিজ্ঞেস করছি, তুমি রাকিব, তুমি কি বুঝতে পারছো বা কোনো প্রবলেম হচ্ছে? ধরো তুমি বললে যে হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি, আর যদি বললো না স্যার আমি বুঝতে পারছি না, আবার করতে হবে। তো এই যে এটা জিনিসটা হচ্ছে তোমার ইন্টারাক্টিভ যে জিনিসটা হচ্ছে, ঠিক আছে। তারপর তোমার মোর ইকোনমিক্যাল, হায়ার স্পিড এন্ড ডেলিভারি, ওয়াইডার রিচ। তো তোমার কিন্তু দ্রুত এখানে কাজ করতে পারছি তুমি অনলাইনে পুরোটাই, ঠিক আছে। ধরো তুমি যদি এই যে ক্লাসটা ধরো, আমি কলকাতায় আমার বাড়ি, তুমি ধরো 2-3 ঘন্টা তোমার যদি, বা তোমার 2-3 ঘন্টা দূরে, অনেক দূরে বাড়ি, তোমার কলকাতা অব্দি আসতে কতক্ষণ লাগতো, যেতে কতক্ষণ লাগতো, আর ধরো আমাদের 2 ঘন্টা বা যে ক্লাস সেটা তো গেল, তার মানে যেতে আসতেই তোমার কয়দিন লাগতো, জাস্ট ভাবো। তোমার বাড়ি থেকে একদম, তুমি যেখানে বাড়ি তোমার সেখান থেকে আমার বাড়ি অব্দি আসতে, মানে যেখানে আমাদের ক্লাস হচ্ছে সেই অব্দি আসতে, তাহলে তোমার সেখানে মানে পড়া তো দূরের কথা, উল্টে কত ঘন্টা, কত টাইম, কত সময়, কত পরিশ্রম এবং কত টাকা একবারে যেত। তো সেই জিনিসটা কিসের মাধ্যমে? একদম টুরিতে উড়ে গেছে, ইন্টারনেটে পজিটিভ ওয়েতে, ঠিক আছে। এই যে সেই জিনিসটাই কিন্তু এই যে এটা কিন্তু তোমার এই যে হায়ার স্পিড ডেলিভারি অ্যান্ড ওয়াইডার রিচ, কিন্তু এইভাবে এই পয়েন্টটাই কিন্তু এখানে 4 নম্বর পয়েন্ট এখানে বলা হচ্ছে, ঠিক আছে। ডাইভার্স অডিয়েন্স এখানে রয়েছে, তুমি কত সেটা সুফল হচ্ছে, কিন্তু এখনো আমি যে জিনিসটা বুঝতে পারিনি, এখনো লোকজন এই পজিটিভিটি এই জিনিসটা ইউজ করে না, না তাদের অফলাইন চাই, তাদের অফলাইন চাই, অফলাইন চাই। অফলাইনে যে অবসেশন, মানে তারা সবই ভাবে যে ওই তাদের ধরো স্কুলে বা ওই কিছু কিছু জিনিস দেখা যায় অনলাইনে হয় না কিছু, তো তার মানে সবই ভাবে যে ওই রকম। তো এই যে যে মেন্টালিটি, এই মেন্টালিটি তারা যদি না চেঞ্জ করে, বরং পিছিয়ে পড়বে সবাই, তাই না? কত লোক পিছিয়ে যাচ্ছে। ধরো এরকম তুমি যদি কেউ গো ধরে থাকে যে না আমার অফলাইন দরকার, ওই স্যার বা ওই ম্যামকে আমার দরকার, আমার বাড়িতে আসবে, বাড়িতে এসে করবে, তো সেই হিসাবে তাহলে আমি করবো, নাহলে করবো না, বা আমি সেখানে যে পড়তে যাবো ওখানে গিয়ে ফেস টু ফেস আমি করবো। তো এইভাবে তো সে পিছিয়ে পড়বে না, সেটা সব জায়গায় সম্ভব না। ধরো কেউ এখানে দিল্লিতে রয়েছে, তো সেখান থেকে কি করে করবে, তাই না? তো এটা কিন্তু তুমি যদি সেটা অনলাইনে করো, তুমি কিন্তু সাথে সাথে করতে পারছো। তো
তো এই যে মেন্টালিটি সময়ের সাথে তো আমাদের চেঞ্জ হতে হবে, তো সেই জিনিসগুলো এই যে লিমিটেশনের মধ্যে কিন্তু এই জিনিসগুলো কিন্তু চলে আসছে, যে ধরো আগের জেনারেশন জানাশো, আগের জেনারেশনও না, মানে আমাদের এই জেনারেশনেরই এই এখনো যারা স্টুডেন্ট এরাও এরকম মেন্টালিটি এদের রয়েছে যে অনলাইনে কিছুই হয় না। যে করার সে কিন্তু ঠিকই এগিয়ে নিয়ে যাচ্ছে, সে কিন্তু স্কিল শিখে নিচ্ছে, সে কিন্তু জিনিস প্রচুর হায়ার এডুকেশন নিয়ে নিচ্ছে, ডিগ্রি নিয়ে নিচ্ছে বা নতুন নতুন স্কিল শিখে নিচ্ছে। আর যে করবে না তাকে সবকিছু এনে দিয়ে দিলেও সে কিন্তু করতে পারবে না, ঠিক আছে, কারণ তার খালি অজুহাত সে খাড়া করবে, না আমার এই নেই, আমার ওই নই, না আমার এই লাগবে, আমার ওই লাগবে। তো এই সব হচ্ছে মেন্টালিটি চেঞ্জ না করলে প্রবলেম, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমার এই যে লিমিটেশন অফ আইসিটি এখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। তো এখানে ইকুইপমেন্ট কি কি দরকার, এখানে দেখো আমাদের কিন্তু সেরকম কিন্তু ইকুইপমেন্ট খুব বেশি লাগছেই না এখানে। আমি তাও তোমাকে যে ধরো এই জিনিসগুলো তোমার এই যে পরের চ্যাপ্টারের পরের পার্টে রয়েছে যে ভিডিও তোমার ক্লাসগুলোতে কি লাগছে, তো ভিডিও ক্লাসগুলোতে দেখো তাহলে তুমি এই হিসাবে দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার কি লাগছে। তোমার একটা মোবাইল লাগছে, অথবা তুমি যদি পিসি করে রাখো পিসিও দরকার নেই, তোমার খালি একটা মোবাইল লাগলো আর তাতে ইন্টারনেট কানেকশন লাগছে। তারপর আমি তোমাকে ওই যে অ্যাপের মাধ্যমে যে আমাদের ট্রিটমেন্ট যে ক্লাস হচ্ছে এটা হচ্ছে মাধ্যম হিসেবে কাজ করছে, ঠিক আছে। আমি এখানে রয়েছি, তুমি তোমার ওখানে ট্রিটমেন্ট অ্যাপটা খুলে নিয়েছো, তুমি পুরো ডাইরেক্ট কিন্তু আমাকে দেখতে পাচ্ছ আমি কি বলছি বা কি করছি। তো এটা কিন্তু সম্পূর্ণ মাধ্যম হিসেবে করছে। তারপরে ধরো তোমার একটা মাইক রয়েছে, ধরো কানে হেডফোন দিয়ে তুমি সেই মাইকে তুমি ধরতে পারলে যে সেটা কিভাবে ক্লাসগুলো হচ্ছে, এর পড়ে গেল। আর তারপরে এই যে হচ্ছে আমার এই যে মাইক রয়েছে, যেটা আমি ধরো যা বলছি তুমি ক্রিস্টাল ক্লিয়ারলি শুনতে পাচ্ছ, কিন্তু আমি যদি মাইক ছাড়া বলতাম তুমি কিন্তু ক্লিয়ারলি শুনতে পেতে না। আর তারপরে শুধু মাইকও না, তারপরে যে আনুষঙ্গিক যে জিনিসগুলো আহ এই জিনিসগুলো কিন্তু তোমার এই চ্যাপ্টার মধ্যে রয়েছে, যে তোমার ভিডিওগ্রাফির জন্য ভিডিও ক্লাসের জন্য কি কি জিনিসগুলো দরকার, ঠিক আছে, ইনিশিয়েটিভের মধ্যে যে জিনিসগুলো কিন্তু আমাদের এখানে ফলো করছি আমরা। সেটা কি, এই যে কি দেখালাম আমি, মাইক তোমার সাউন্ড সিস্টেম ক্লিয়ারের জন্য, ক্যামেরাটা তোমার এই যে মোটামুটি এই যে আমি সামনের ক্যামেরা দিয়ে তো করছি তাই না, মানে ফ্রন্ট ক্যামেরাটা মোটামুটি থাকা দরকার। তো আমার এটা হচ্ছে বোধহয় 8 মেগাপিক্সেলের, 8 না 12 জানো আর কি। মানে এটা Redmi Note 7, বুঝতে পেরেছো, একদম পিওর চায়না মোবাইল, খুব বেশি হাইফাইও না কোনো মতে, ওর জন্য খুবই বাজে অবস্থা। তো এই যে যে জিনিসটা এটাও কিন্তু মানে ভিডিওগ্রাফি ক্লাসে যে যে পয়েন্ট রয়েছে আমাদের এই চ্যাপ্টারে সে তার মধ্যে আসছে। নেক্সট আর কি লাগছে আনুষঙ্গিক জিনিস, সেটা হচ্ছে আমাদের লাইট লাগছে, যাতে তুমি ঠিকঠাক দেখতে পারো, নাহলে তুমি যদি অন্ধকার হয়ে যাও, ধরো আমি একটা লাইট বন্ধ করে দিলাম, এই যে অন্ধকার হয়ে যাচ্ছে জিনিসটা, তাই না। কিন্তু যখন আমি লাইটটা জ্বালিয়ে দিচ্ছি তখন তুমি সেই জিনিসটার ফোকাসটা আরো ভালো হচ্ছে, তুমি বুঝতে পারছো যে এই যে আবার আমি জ্বালিয়ে দিলাম। তো এই যে যে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো এগুলো কিন্তু এর আন্ডারে চলে আসছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু সব কানেক্টেড, এখানে এখানে বোঝানো হচ্ছে, যে বলা হচ্ছে যে যে জিনিসগুলো এখানে ভিডিওগ্রাফির জন্য কি কি জিনিসগুলো দরকার, ঠিক আছে। তো লিমিটেশন মধ্যে এই জিনিসগুলো আছে দেখো পরপর, যে মেজর আইটিসি লার্নিং ক্যাটাগরিজ, ঠিক আছে। এই যে ই লার্নিং 8.4-এ যাও, 8.4 পেজে যাও, মেজর আইসিটি লার্নিং ক্যাটাগরি দেখো, ই লার্নিং, ব্লেন্ডেড লার্নিং আর ডিস্টেন্স লার্নিং। আমরা এতক্ষণ যা যা বললাম সব এর মধ্যে রয়েছে ই লার্নিং এর আন্ডারে, ঠিক আছে। এই দেখো ছবি সহ রাখি, পেয়েছো? পেলে আমাকে বলো। এই আমরা এতক্ষণ ধরে যা যা আমি দেখলাম এই জিনিসগুলো কিন্তু এই যে এখানে পয়েন্ট ওয়াইজ রয়েছে, আর এই যে ছবি সহ দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই যে প্রসিডিউর গুলো কিভাবে কাজ করছে, ঠিক আছে। ই লার্নিং কি করে, এই যে ফেস টু ফেস লার্নিং যেটা বলছে, আর অনলাইন কোলাবোরেশন লার্নিং, ডিস্টেন্স লার্নিং, এই জিনিসটা আমাদের ডিস্টেন্স লার্নিং হচ্ছে। তো ডিস্টেন্স লার্নিং এর জন্য কি কি লাগে ওই যে আমি দেখিয়ে দিলাম, মাইক লাগছে, মোবাইল লাগছে, ক্যামেরা লাগছে, এই যে লাইট লাগছে, ঠিক আছে। আর তারপর তোমার কি লাগছে, এগুলো তো আমার লাগছে, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমার লাগছে। আর তোমার কি লাগছে, তোমারও মোবাইল লাগছে, ইন্টারনেট কানেকশন লাগছে, আর কি লাগছে তোমার একটা ম্যাপ, এই যে ধরো তুমি ধরো সাউন্ডটা আরো ভালো করে শোনার জন্য তুমি হেডফোন লাগিয়ে তারপরে শুনবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমার ফাউন্ডেশন জিনিস, এই জিনিসগুলো তোমার লাগছে। তো এই যে যে ব্যাপারগুলো এখানে কিন্তু ওইটাই বলছে যে ডিজিটাল এন্ড আদার ইনিশিয়েটিভ হায়ার এডুকেশন। দেখো পরের পয়েন্টে চলে আসো, ওই জিনিসগুলো নিয়ে বলছে। 8.5 পেজে যাও, এই যে 8.5 পেজ, এই যে যে পার্টটা, এইটা হচ্ছে আমরা এখন বলছি যে এখানে তোমার কি কি জিনিস এখানে দরকার হচ্ছে। আমি এতক্ষণ যা যা বললাম দেখো পুরো সব লিস্ট রয়েছে, যে অ্যাফোর্ডেবল, হাই কোয়ালিটি যে তুমি এইচডি তে দেখতে পাচ্ছ, ইনক্লুসিভনেস, রুরাল, আরবান, জেন্ডার বায়াস ইস্যু থাকছে। তো এখানে জেন্ডার বায়াসের কোনো ব্যাপার নেই, ধরো তো সে ছেলে হোক বা মেয়ে হোক, যে কারো যদি কোনো কোয়ালিটি থাকে আর সে যদি সেই জিনিসটা লোকের সামনে আনতে পারে তাহলে কিন্তু তার প্রোগ্রেস হবেই, ঠিক আছে। তারপরে তোমার এই যে ইউজেস ইন্টারনেট মাধ্যমে আমরা এটা করছি। তারপরে তোমার কি দেখো, ইউজেস ইন্টারনেট, স্মার্টফোন, স্মার্টফোন আমরা ইউজ করছি। রাখি, বুঝতে পারছো তো আমি একদম ধরে ধরে টপিক ধরে ধরে বেসিক্যালি বলছি, যাতে তুমি রিয়েলিটিটা একদম তোমার খেয়ালে আসে যে এখানে এই জিনিসগুলো কি হচ্ছে কি। তারপরে তোমার দেখো হায়ার স্পেন্ড, হ্যাঁ, তো এই যে ইন্টারনেটের জন্য তোমার ইন্টারনেট ইউজ করার জন্য টাকা
রিচার্জ করতে হচ্ছে। তারপর স্কিলিং দা আনস্কিলড, ঠিক আছে, দা স্কিল ইন্ডিয়া মিশন। তো এখানে স্কিল কিন্তু এই যে আমার যে স্কিল আছে সেই স্কিল শেয়ার করছি, তুমি সেই স্কিল গুলো নিয়ে তুমি কিন্তু শিক্ষক হিসাবে লার্ন করছো। তো এই যে যে ব্যাপারটা, তো বেসিক্যালি এই জিনিসগুলোই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে, রাখি, বুঝতে পেরেছো? এইবার দেখো এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, বুঝতে পেরেছো? এই আমি খালি পয়েন্ট গুলোর নাম বলছি। তো এইখানে প্রচুর পয়েন্ট রয়েছে, 37টা পয়েন্ট। এই 37টা পয়েন্ট কিন্তু তোমার রিডিং পড়তে হবে বারবার, এবং কিন্তু এটার মিনিং কি এবং তার মানে কি বোঝাচ্ছে এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ এখান থেকে শর্ট কোশ্চেন ডাইরেক্ট আসে বিভিন্ন বছর, মানে বেসিক্যালি প্রত্যেক বছরই কিন্তু আসে এটা। তো এগুলো কিন্তু মনে রাখতে হবে। তুমি খুঁজে পেয়েছো? দেখো 1 নম্বরে রয়েছে কি, দেখো তোমাকে কোশ্চেনে কি দেবে যে NMEICT এর ফুল ফর্ম কি, খুঁজে পেয়েছো? তো এইগুলো কিন্তু এখানে যে 30 থেকে 35টা যেগুলো আছে কোশ্চেন ধরে ধরে ওই টার্ম গুলো লিখবে বাড়িতে বসে এবং সেগুলো মুখস্থ করবে, এবং এটা মোটামুটি ব্যাপার কি সেই জিনিসগুলো একটু মোটামুটি আইডিয়া রাখতে হবে, নাহলে কিন্তু তোমার ডাইরেক্ট এর উপর কোশ্চেন আসবেই, আসবে এবং এবং আসবে। কারণ এই টাইপের থেকে আসে, যেমন সয়ান থেকে কয়েক বছর আগে হচ্ছে, কয়েক বছর ধরে। তো এরকম তোমার থাকলো এই যে NMEICT এর ফুল ফর্ম কি, 4টে অপশন দিয়ে দেবে, তোমার এটা চুজ করতে হবে। মানে কি, ন্যাশনাল মিশন অন এডুকেশনাল এডুকেশন থ্রু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, এটা হচ্ছে এর ফুল ফর্ম। নেক্সটটা পরেরটা দেখো যে NPTEL, এটার ফুল ফর্ম কি, 2 নম্বরে। খুঁজে পেয়েছো নাকি? খুঁজে না পেলে বলো যে স্যার এগুলো বুঝতে পারছি না কি হচ্ছে এগুলো। এটা ফুল ফর্ম কি, এটার কাজ কি, এগুলো কিন্তু অবশ্যই তোমার মাথায় রাখা দরকার। আর এখানে কিন্তু দেখো রাখি বানানোর কোনো ব্যাপার নেই, হয় তুমি জানো নয় জানো না, জানলে 2 মার্ক পাবে, না হলে 0 পাবে, ঠিক আছে, যেহেতু আমাদের মাইনাসে কোনো সিন নেই। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এই প্রত্যেকটাই দেখো ধরে ধরে পুরো মুখস্থ করতে হবে এই জিনিসগুলো। এখানে কিন্তু বোঝার থেকে মুখস্থ জিনিস বেশি। দেখো 37টা লিস্ট রয়েছে এখানে, খুঁজে পেয়েছো কি? 37টা টোটাল লিস্ট রয়েছে, আমি খালি নামগুলো বলছি, এগুলো কিন্তু বারবার পড়তে হবে এবং খাতায় চাওয়া কি হবে। এগুলো কিন্তু বারবার পড়তে হবে এবং রিভিশনও দিতে হবে, নাহলে কিন্তু তোমার হবে না, নাহলে তুমি এই ফুল ফর্ম মনে রাখতে পারবে না, ঠিক আছে। যেরকম আমি বললাম যে NPTEL এর ফুল ফর্ম কি, যেটা 2 নম্বরে রয়েছে, দেখো যে ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং, ঠিক আছে, এটা হচ্ছে ফুল ফর্ম। এইভাবে কিন্তু তোমার মনে রাখা দরকার অবশ্যই। ওকে, নেক্সট আসছে কি, দেখো যে সয়াম, সয়াম ফুল ফর্ম কি, ইটস এন ইন্ডিজিনাস মেড ইন ইন্ডিয়া IT MWC প্ল্যাটফর্ম, ঠিক আছে, যেখানে তোমার প্রোভাইডিং বেস্ট কোয়ালিটি এডুকেশন। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে রয়েছে। তো এখানে স্বয়ং ধরে ডাইরেক্ট কিন্তু কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে 2 বার, ঠিক আছে। তো স্বয়ং এই যে যে জিনিসগুলো, তার জন্য আমি বলছি যে এখানে যে 37টা পয়েন্ট আছে, 37টা পয়েন্ট ধরে ধরে পুরো সব মুখস্থ তোমার করতে হবে, এখানে বোঝার থেকেও ডাটা মুখস্থ করা দরকার, ঠিক আছে। স্বয়ংপ্রভ, এটা কি, স্বয়ংপ্রভ দা 34 এডুকেশনাল ডাইরেক্ট টু হোম চ্যানেল। তো এখানে দেখো বোঝার থেকেও মুখস্থ করার জিনিস ব্যাপার। তো তোমার কোশ্চেন আসবে স্বয়ং জিনিসটা কি, হোয়াট ইজ স্বয়ং, ঠিক আছে। তো এখানে দেখবে কোনো ইয়োগা টাইপ বা টিভির ব্র্যান্ড বা অন্যান্য যে কিছু দিয়ে দিল, 4 নম্বর ওয়ার্ডে দিলে হচ্ছে তোমার এডুকেশনাল ডিটিআইস। তো তোমার এডুকেশনাল ডিটিআইস এ ক্লিক করতে হবে। তার মানে কি, এখানে দেখো স্বয়ং প্রভা মানে হচ্ছে দা 34 এডুকেশনাল ডাইরেক্ট টু হোম চ্যানেল, ঠিক আছে, আমাদের দেশে যে 34টা ডাইরেক্ট টু হোম চ্যানেল রয়েছে তার মধ্যে একটা। ওকে, তো এইভাবে তোমার কিন্তু এরকম প্রত্যেকটা এই 34টা মাথায় রাখতে হবে, তার ডিটেলসটাও। তো আমি খালি নামগুলো বলে যাচ্ছি, এগুলো কিন্তু অবশ্যই রাখি নোট হিসেবে করবে, রাখি এগুলো লিখে রাখো কিন্তু, বুঝতে পারছো? এখানে কিন্তু কোনো বানানোর সিন নেই, পুরো মুখস্থ করে এগুলো সব মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু 0 পাবে, কারণ এখান থেকে কোশ্চেন আসবে এবং প্রত্যেকবার আসেই। ক্লিয়ার? এগুলো কিন্তু করে রাখো, মানে ঠিক করে রাখো না, প্রত্যেকটা এখানে 34টা যেগুলো রয়েছে প্রত্যেকটার নাম লিখে ব্যাকগ্রাউন্ড লিখবে, কি কাজে ইউজ করা হয় এবং তার ফুল ফর্ম কি, এবং সেগুলো তার নামে ছোট একটা টিকার মতো দেখে দেখে এখান থেকে করবে, তাহলে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন কিন্তু আসে। আমি বারবার বলছি, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি, এটা NDL মানে কি, ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি, এটা কি সম্পর্কে ডিটেলস তোমার মাথায় রাখতে হবে অবশ্যই। তারপর দেখো NAD মানে কি, ন্যাশনাল একাডেমিক ডেপোজিটরি, ঠিক আছে, তো সেই সম্পর্কে কাজ রয়েছে। নেক্সট কি, দেখো 7 নম্বর ই শোধ সিধু, ঠিক আছে, তাও ঠিক সেইভাবে করতে হবে। ভার্চুয়াল ল্যাব, তো ভার্চুয়াল ল্যাব জিনিসটা কি সেটাও করতে হবে তোমার। ই ইয়ান্ত্রা, ঠিক আছে, তারপরে ক্যাম্পাস কানেক্টিভিটি, টক টু এ টিচার, ই আচার্য, ই কল্প, the free and open source software for education, ঠিক আছে।
FOSSEE, ই বিজ্ঞান 15 নম্বরে। তারপর হচ্ছে 16 নম্বরে সেন্টার ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। দেখো আমি খালি নামগুলো বলেছি, এগুলো কিন্তু ধরে ধরে তোমার মুখস্থ রাখতে হবে, যেটা মানে কি ফুল ফর্মটা কি। ওকে, যেরকম আবার দেখো NPTEL, এটা ফুল ফর্ম কি তোমার কোশ্চেন এলো। ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং। ওকে, নেক্সট হচ্ছে তোমার লেহিকা 2007। তারপর আসছে কি দেখো NKN, মানে কি ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টেড ডিজিটাল। ঠিক আছে, 20 হচ্ছে তোমার সেন্টার ফর কালচারাল সেন্টার ফর ডিস্টেন্স ইঞ্জিনিয়ারিং এডুকেশন প্রোগ্রাম, CDEEP। ঠিক আছে, তারপর EUSAT, এরপর IIM। ঠিক আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। তো এই যে যেসব, তারপর বিশ্বপতি, প্রাইভেট প্লেয়ার, ডিজিটাইজেশন অফ বুকস, কন্টেন্ট ডেলিভারি ইউজিং IT and ICT, ওপেন এডুকেশন রিসোর্সেস। এরপর হচ্ছে তোমার ভার্চুয়াল টেকনিক্যাল ইউনিভার্সিটি। তারপর এরপর হচ্ছে তোমার জ্ঞান দর্শন। তারপরে হচ্ছে তোমার জ্ঞান বাণী 30 নম্বরে। তারপরে হচ্ছে তোমার জ্ঞানকোষ এডুকেশন অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক, ER ERNET। তারপর হচ্ছে তোমার সাংসদ পোর্টাল। তারপরে গ্রিড গ্রিড গারুডা, এটা হচ্ছে তোমার ভারতের প্রথম একাডেমিক আর সায়েন্টিফিক রিসার্চকে একসাথে নিয়ে আসার একটা মঞ্চ। নেক্সট হচ্ছে তোমার সুশ্রুত দৃষ্টি। ইট ইজ বেসিক্যালি ক্রিয়েটেড ফর দ্য ভিজুয়ালি ইম্পায়ার্ড ওমেন এম্পাওয়ারমেন্ট। তো মানে শ্রুতি দৃষ্টি বোঝাতে যে সকল মেয়েরা চোখে দেখতে পায় না, তো তাদের শক্তি সামর্থ্য দেওয়ার জন্য বেসিক্যালি এই কিন্তু স্টেপটা নেওয়া রয়েছে। ঠিক আছে, IIT মাদ্রাস কনসালটেশন ফর এডুকেশনাল কমিটি। তো এই যে যে জিনিসগুলো আছে মোটামুটি বেসিক্যালি এখানে পূর্ব র্যাঙ্ক গুলো করা রয়েছে, তো এগুলো কিন্তু রাখি। অবশ্যই অবশ্যই আমি আবারও বলছি, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে লিখতে হবে এবং সেগুলো মুখস্থ করতে হবে এবং মাঝে মাঝে বারবার রিভিশন দিতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন তোমার আসে, এই অবশ্যই আসে রেগুলার। যেগুলো মানে এইবার আসলো বা 6 মাস পরে বা 2 বছর পরে হবে তা না, এগুলো মানে যতবার কোশ্চেন হয় তখন এই জিনিসগুলো কিন্তু কোশ্চেন জেনারেলি কিন্তু হয়ে থাকে। রাখি, বুঝতে পারছো আমি কি বলছি? তো এগুলো কিন্তু অবশ্যই তোমার সব মাথায় কিন্তু রাখা দরকার। হ্যাঁ, তো এইবার হচ্ছে আমরা দেখো PAL, NTSC আর SECAM, এই যে যে পার্টটা 8.8 পেজে এখানে আমরা দেখবো। তো PAL মানে কি ফেজ অল্টারনিং লাইন টু ন্যাশনাল টেলিভিশন সিস্টেম কমিটি। নেক্সট ন্যাশনাল টেলিভিশন সিস্টেম কমিটি। ঠিক আছে, NTSC, PAL, NTSC আর SECAM। তারপর হচ্ছে তোমার সিকোয়েন্টাল কিউলিয়ার AVEC মেমোয়ার। এইটা হচ্ছে তোমার ফ্রান্সে আর ইউরোপিয়ান কান্ট্রিতে ইউজ করা হয়ে থাকে, যেটা ইউজেস দ্য সাম bandwidth and PAL but transmit the color information sequentially। তো এইখানে এই যে দেখো PAL, NTSC, SECAM এগুলো সম্পর্কে ব্যাকগ্রাউন্ডটা তোমার একটু জানা দরকার। তুমি এগুলো ফুল ফর্মটা একটু কি কাজ এখানে কিন্তু রয়েছে, এক্সট্রা কিছু দরকার নেই যে তোমার খালি খালি আবার গুগল টুগল করার কোনো দরকার নেই। এক্সট্রা এখানে যেটুকু ডেট দেওয়া রয়েছে সেই জিনিসটা তোমার মাথায় কিন্তু অবশ্যই রাখা দরকার। ওকে, এরপরে দেখো যে আমাদের কি কি তোমার জিনিসগুলো রয়েছে, কনসেপ্ট অফ সোশ্যাল লার্নিং। তো এখানে 8 মেজর টুলস এর কথা বলা হচ্ছে, তোমার যেটা পডকাস্টিং, ব্লগিং, ট্যাগিং, কারেন্সিজ উইথ কুরেটিং উইথ RSS, তারপরে সোশ্যাল বুক মার্কেটিং, সোশ্যাল নেটওয়ার্কিং, সোশ্যাল মিডিয়া, ওয়েব কন্টেন্ট, ভোটিং। তো এই জিনিসগুলো কিন্তু এখানে এই জিনিসগুলোর উপর ফ্রিকোয়েন্সি মডুলেশনের উপর কিন্তু ফলো করা হয়ে থাকে, বা এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। তো পডকাস্টিং মানে কি তুমি নিশ্চয়ই ইউটিউবে দেখেছো, ধরো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জিনিসে অনেক কিছু জানে বা করেছেন।
বা সে ইন্টারেস্ট রাখে, তখনই কিন্তু সে নিজে পডকাস্ট করছে, বা যে টপিকে তার ভালো লাগে তার সাথে রিলেটেড যারা রয়েছে তাদের কিন্তু একই জায়গায় ডেকে এনে কোনো একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে, এবং সেটা পুরোটাই রেকর্ড করছে এবং সেগুলো কিন্তু আপলোড করে দিচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ধরো তোমার শপিফাইতে বা বিভিন্ন জায়গাতে তোমার কিন্তু করে দিচ্ছে। তো এখানে এই জিনিসগুলো কেন করছে, তোমার সাথে কানেকশন আরো বেশি বাড়ানো যায়, ঠিক আছে, তার জন্য কিন্তু এই জিনিসগুলো করা হচ্ছে। রাখি পডকাস্টিং, ব্লগিং গুলো নাম শুনেছো তো না? ইউটিউবেই তো রয়েছে প্রচুর, দেখো অনেকে পডকাস্ট করে। তো ওই জিনিসগুলো আমরা যা দেখেছি, এই সিম্পল হয়তো এই জিনিসগুলো ভাববে, বেশি হাইপোথেটিক্যাল জিনিসে যাবে না, তাহলে কিন্তু প্রবলেম। যেরকম যেরকম ধরো ব্লগার থাকে না, ব্লগ করছে যারা, তারপরে ব্লগ মানে হচ্ছে আলাদা, লেখা যেটা সেটা হচ্ছে তোমার ব্লগিং, ঠিক আছে, অনলাইনে লিখে যারা। আর ব্লগিং মানে হচ্ছে যারা ভিডিও করছে, যেরকম ব্লগ করছে কোথাও গিয়ে ঘুরতে গিয়ে সেটা, বা কেউ রুম টুর দেখাচ্ছে, সেটা হচ্ছে ব্লগিং গেল। তারপরে হচ্ছে তোমার পডকাস্টিং, মানে হচ্ছে ধরো কোনো টপিক নিয়ে, যেরকম ধরো বিভিন্ন বিষয় ডিসকাশন করছে দুইজনে বা তিনজনে পাশাপাশি বসে, দেখবে সামনে মাইক নিয়ে কোনো একটা টপিক নিয়ে ডিসকাশন করছে, সেই জিনিসটা যেটা আসছে ওটাকে পডকাস্টিং বলে। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো সবই কিন্তু এর সাথে রিলেটেড, এই জিনিসগুলো এখানে রয়েছে, আর কিচ্ছু নেই। ওকে, তো এই জিনিসটা কিন্তু এভাবে মাথায় রাখতে হবে, লার্নিং গুলো এইভাবে আসছে। তো এখানে কিছু কিছু উদাহরণ দিয়েছে, যে প্রসার ভারতী রয়েছে আমাদের, তারপরে অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন, এরা কিন্তু সেই একই কাজ করে আসছে, কমিউনিটি রেডিও স্টেশন, এরা কি কিভাবে কাজ করছে। তারপরে সে দ্য ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন, আইপিটিভি কথা এখানে পরপর রয়েছে, ঠিক আছে, এরা অনলাইনে কিন্তু ওই একই কাজ করে যাচ্ছে, এবং সেটা বহু বহু বছর ধরে। যে প্রসার ভারতী তোমার রয়েছে, তারপর অল ইন্ডিয়া রেডিও রয়েছে, বিভিন্ন টপিকে সেগুলো কিন্তু ডিসকাস করে। তো সেই যে যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু এখানে পরপর এখানে রয়েছে, ঠিক আছে। নেক্সট আসছে তোমার কি, দেখো প্রিন্ট অ্যান্ড প্রেস অ্যান্ড প্রিন্ট মিডিয়া। রাখি বুঝতে পারছো কি কি বলছি আমরা তখন ধরে, যে পডকাস্টিং, তারপরে ব্লগিং, এগুলো কি জিনিস। দেখো যা যা আমরা রিয়েলিটিতে দেখি ওই জিনিসই কিন্তু এখানে রয়েছে, এক্সট্রা কিছু নেই, এক্সট্রা বাইরের জিনিস কিছু ভাবার কোনো দরকার নেই, এইগুলো নিয়েই কোনো তোমাকে এখানে ডিসকাস করা বা এ করা, সেই হিসাবে কিন্তু মাথায় রাখতে হবে। যত তুমি সিম্পল হতে ভাববে তত সিম্পল হবে, যত কনজেস্টেড ভাববে বা যত টাফ ভাববে তত সেই জিনিসটা কিন্তু সেই হিসাবে টাফ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু মাথায় রাখা দরকার, তাহলে কিন্তু সুবিধা হবে। নেক্সট দেখো, এই যে বেসিক কম্পিউটার টার্মস গুলো এখানে রয়েছে। আচ্ছা, প্রেস এন্ড প্রিন্ট মিডিয়া, তার মধ্যে তোমার দেখো যে পিআইবি, যেটা পিআইবি, যে সেখানে প্রচুর পরিমাণে ডাটা পাওয়া যায়, সরকারের গভর্নমেন্টের অথেন্টিক ডাটা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে কিন্তু পেয়ে যাবে। যে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, তারপরে রয়েছে ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, তারপরে ন্যাম নিউজ নেটওয়ার্ক। এখানে দেখো কিন্তু এই যে 8.11 পেজে এখানে কিন্তু চার্ট করা রয়েছে, এই যে চার্টটা তুমি দেখো তাহলে কিন্তু পুরোপুরি আইডিয়া হয়ে যাবে যে এখানে কি ডিটেলস এ কোন টপিক নিয়ে এখানে ডিসকাস করা হচ্ছে বেসিক্যালি। ওকে, নেক্সট আসছে কি, দেখো বেসিক কম্পিউটার টার্মস। তো বেসিক কম্পিউটার টার্মস এর কথা এখানে কি কি বলা হচ্ছে, যে ক্লাসিফিকেশন অফ কম্পিউটার অ্যাকর্ডিং টু জেনারেশন, অ্যাকর্ডিং টু ফাংশন। তো কম্পিউটারে যে যে ফাংশন গুলো আছে, যে যে সিরিজ গুলো রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন। যেরকম তুমি তো পিসিতে তুমি খেলেছো, যেরকম ধরো কোনটা মাদারবোর্ড কোন জেনারেশন, প্রসেসর কোন জেনারেশন, এই জিনিসগুলো যেরকম থাকে ঠিক সেম জিনিসগুলো এখানে বলা হচ্ছে, যে কোনটা অ্যানালগ ছিল, কোনটা ডিজিটাল ছিল, কোনটা হাইব্রিড ছিল, তারপরে কোনটা সুপার মেইন ফ্রেম, মিনি ফ্রেম ফ্রেম ছিল, এটা মাইক্রো ফ্রেম ছিল, তারপর কোনটা কোন জেনারেশনের ছিল, যে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড, ফোর্থ আর ফিফথ, আর হচ্ছে তোমার সিক্স, যে যে জেনারেশন, যে যে জেনারেশন, মানে বিভিন্ন রকম। ধরো আমরা যখন পিসি কিনতে যাই বা ল্যাপটপ কিনতে যাই, জিজ্ঞেস করি না যেটা মাদারবোর্ড কত, ঠিক আছে, এটা র্যাম কত, এটা কোন কোন অপারেটিং সিস্টেম রয়েছে। তো ওই জিনিসগুলো কিন্তু এখানে ক্লাসিফিকেশন অফ কম্পিউটারের আন্ডারে চলে আসছে, সিম্পল ওয়েতে নিজেদের মধ্যে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু ধরো আমাদের কাছে আসছে, সেগুলো যেগুলো সিকিউর আছে, কিন্তু ধরো খারাপ কোনো ব্যক্তিদের হাতে যায় বা কোনো যন্ত্রের হাতে যায়, মানে যাতে এআই এর হাতে যায়, তো তখন কিন্তু সেটা পুরোপুরি ডেঞ্জারাস হতে পারে। যে জিনিসটা কিন্তু ইলন মাস্ক বলেছে, যে অনেকে ভাবে যে পারমাণবিক বোমা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস, কিন্তু তা কিন্তু না। এই যে এই যখন আর্মি, এরাই কিন্তু ডেঞ্জারাস বেশি, ঠিক আছে। আমি বলতে আমি কাদের বোঝাচ্ছি, এই যে যারা অত্যাধুনিক তোমার
সিস্টেম যেগুলো রয়েছে সেগুলো যেভাবে ফলো করা হয়, এগুলো যদি ওয়ারেও হিসেবে ইউজ করা হয় তাহলে কিন্তু প্রবলেম। ধরো তুমি টার্মিনেটর মুভি যদি দেখে থাকো, তো টার্মিনেটর মুভিতে যে সেনা রয়েছে বা ওই যে যে রোবট থাকে, ওই রোবটকে সত্যি আমরা যদি যুদ্ধে ইউজ করি তাহলে সাধারণ লোক বলে কিছু তো থাকবে, কিছুই থাকবে না, কারণ সেই হিসাবে সে খালি তোমার অর্ডারই মানবে। তো এখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। তো সেভাবে পুরো ধ্বংস করে দেওয়ার সুবিধা কিন্তু থাকে। তো এখানে কোন কোন টাইমে কোন কোন কম্পিউটার এসছে, তো তার একটা লিস্ট দেওয়া রয়েছে, এটা কিন্তু একটু মনে রাখো, ঠিক আছে। এই লিস্টটা কিন্তু মুখস্থ রাখতে হবে, রাখি, কারণ এই জিনিসটাই প্রায়ই থাকে যে কোন ধরো কম্পিউটার কোন জেনারেশনে কিরকম চেঞ্জ ছিল বা কি কি চেঞ্জ এসছে, বা তুমি মনে করো বা আগে আগে কি কি আরো চেঞ্জ করা দরকার, পুরোপুরি এখানে কিন্তু তোমার মাথায় রাখা দরকার, ঠিক আছে। দেখো এই যে ফার্স্ট জেনারেশন কবে এসেছিল, সেকেন্ড জেনারেশন কবে, থার্ড, ফোর্থ আর ফিফথ, এখানে পেয়েছো যে কোন কোন জেনারেশনে কোন কোন জিনিসগুলো ইউজ করা হয়েছে এবং সেগুলো কিন্তু তারা ব্যবহার্য তার সম্পর্কে এখানে কিন্তু ডিটেলসে বলা রয়েছে। ওকে, তারপর দেখো অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, এগুলো কিন্তু বহু পুরোনো যুগের জিনিস, এগুলো কিন্তু এখন ইউজ হয় না, ঠিক আছে। এখন হাইব্রিড কম্পিউটার কিন্তু প্রচুর চলছে এখন। তারপর দেখো সুপার কম্পিউটারও চলছে, যেগুলো তুমি দেখবে কিন্তু সুপার কম্পিউটার কিন্তু এখন রাইভাল কিন্তু হিসেবে এগিয়ে যাচ্ছে অন্যদের থেকে। সুপার কম্পিউটার হিসেবে ইউজ করছে বা হাইব্রিড কম্পিউটার ইউজ করছে, তারা প্রচুর পরিমাণে রোবট তৈরি করছে। সেই রোবটটা ধরো বিভিন্ন কাজে তাদের কাজে ইউজ করছে, ধরো যেখানে সাধারণ লোকদের পাঠায় তাদের জীবনহানি হবে, তো সেখানে কিন্তু এইসব রোবটদের পাঠাচ্ছে, তাতে আলটিমেটলি তাদের সোসাইটি কিন্তু এগিয়ে যাচ্ছে। তো এইগুলো সেতু তো অবশ্যই কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড, ঠিক আছে। যেমন দেখো তোমার সুপার কম্পিউটার, তারপরে মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, তারপরে ওয়ার্ক স্টেশন, মাইক্রো কম্পিউটার। তো কম্পিউটার যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, এক এক জায়গায় এক ধরনের কম্পিউটার ইউজ করা হয়, তো সেটারই কথা কিন্তু বলা হচ্ছে। ওকে, মাইক্রো কম্পিউটার, কম্পিউটার হার্ডওয়্যার সেন্টার প্রসেসিং ইউনিট মানে কি, সিপিইউ। সিপিইউ মানে কি, তোমার তো পিসি আছে, তুমি বুঝতে পারছো, ওই যে বড় যে বাক্সটা, ঠিক আছে, যেটা তার মধ্যে তোমার মাদারবোর্ড থাকছে, প্রসেসর থাকছে, তারপরে র্যাম থাকছে, ওটাই হচ্ছে তোমার সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো মাদারবোর্ড কেন বলা হয়, মাদারবোর্ড মানে মাদার থেকে যেরকম আমাদের উৎপত্তি মায়ের থেকে, তো সেরকম কম্পিউটারের মেইন জিনিস হচ্ছে মাদারবোর্ড, ঠিক আছে। মাদারবোর্ডের উপর ডিপেন্ড করে যে সেটা কোন কোন স্টাইলে চলবে বা কেন চলবে, কতটা পাওয়ারফুল, সেটা মাদারবোর্ড কতটা পাওয়ারফুল সেটা কিন্তু ডিপেন্ড করে। তারপর হচ্ছে তোমার প্রসেসর, যে মাদার তো রয়েছে, সেই মাদার কিভাবে মানে সেই মা কিভাবে প্রসেস করবে, ঠিক আছে, মানে এখানে শিশু বলতে সেই মেশিনটাকে বোঝানো হচ্ছে। তো এইভাবে তুমি দেখো সেই জিনিসটা কানেক্ট করতে সুবিধা হবে, ঠিক আছে। তারপর র্যাম থাকে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে, মানে র্যান্ডম কত দ্রুত কাজ করবে তার জন্য কিন্তু এই র্যাম ইউজ করা হয়ে থাকে। তো এইভাবে যখনই তুমি রাখি জিনিসগুলো ভাঙবে, ভাঙলে কিন্তু বুঝতে পারবে যে এই যে মাদারবোর্ড কেন না, মানে ওই যে বোর্ডটা রয়েছে তার মা হচ্ছে ও, মানে ওই বোর্ডের উপর পুরো দাঁড়িয়ে আছে ওই যে পিসিটা বা কম্পিউটারটা, ঠিক আছে। ওর জন্য কিন্তু মাদারবোর্ডটা সেই হিসেবে নাম থাকে। প্রসেসর থাকে, তো প্রসেসর কি, যেগুলো কিভাবে কাজ প্রসেস করছে, ঠিক আছে, এবং কত দ্রুত সেটা পারবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু যেভাবে রিলেট করে মানে ডিপেন্ড করে, রাখি ক্লিয়ার। তো এখানে কম্পিউটার হার্ডওয়্যার কোনগুলো কোনগুলো কম্পিউটার সেটা কিন্তু রয়েছে। দেখো মেইন সিপিইউ কম্পোনেন্ট, যেটা আমি এতক্ষণ ধরে বললাম সেটাই রয়েছে। দেখো 8.13 পেজের লাস্ট পার্টটা, মেইন সিপিইউ কম্পোনেন্ট, পেয়েছো খুঁজে? বুঝতে পারছো তো? কোনো সেটা কি বুঝতে প্রবলেম হলে বা কোথাও ডাউট করলে আমাকে কিন্তু সাথে সাথে বলবে, আমি কিন্তু বারবার তোমাকে এই জিনিসটা বলি, কারণ এই জিনিসগুলো হচ্ছে একদম বোঝার জিনিস, ঠিক আছে। ওই তো ওই যে যেটা কোনটা তোমার এই যে সেন্টার প্রসেসিং ইউনিট কোনটা, কোনটা তোমার এই যে অ্যারিথমেটিক লজিক ইউনিট মানে মাদারবোর্ড কোনটা, প্রসেসর কোনটা, এগুলো কোথায় থাকছে, তোমার পিসির মধ্যে থাকছে মানে কম্পিউটারে থাকছে, মাদারবোর্ড কোনটা, তো সেগুলোর কথা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওইটা। এই যে মেইন সিপিইউ কম্পোনেন্ট, দেখো এই যে এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, কন্ট্রোল ইউনিট, সিইউ ওটাকে বলে, মেমোরি ইউনিট মানে ওই যে মেমোরি কার্ড, ধরো কত হার্ড ডিস্ক রয়েছে, ঠিক আছে, যেরকম তুমি বলছো যে আমার 500 জিবি হার্ড ডিস্ক রয়েছে, তো সেটা হচ্ছে মেইন মেমোরি। ওকে, এই যে মাদারবোর্ড যেটা আমরা কোনো বলছিলাম, পরের পেজে দেখো মাদারবোর্ড রয়েছে, বাসেস রয়েছে, পেরিফেরাল ডিভাইস রয়েছে, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। ইনপুট কোনটা রয়েছে আর আউটপুট থেকে আমরা কোনটা করছি, ঠিক আছে। ইনপুট ডিভাইস কোনটা, যেটা হচ্ছে তোমার কিবোর্ড, ঠিক আছে, তুমি যা কিবোর্ড এখানে ইনপুট দিচ্ছ সেটা তোমার ওখানে ভেসে আসছে। আউটপুট কি, সাউন্ড বক্স, ধরো তুমি সিনেমা দেখছো, ঠিক আছে, তো সেটা সাউন্ড তো কিন্তু ওই যে বাইরে থেকে বাইরে বেরোচ্ছে সাউন্ড বক্স থেকে, ওটা হচ্ছে তোমার আউটপুট। তো এইভাবে কিন্তু মাথায় তোমার রাখা দরকার। তারপর সাইজ অফ দ্য মেমোরি, তোমার ক্যাচ মেমোরি আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি মানে র্যাম বলা হয়ে থাকে যেটা, তারপরে রিড অনলি মেমোরি যেটা রম বলা হয়ে থাকে। এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট খুবই।
যেরকম কত ধরো 16 জিবি র্যাম আছে, কারো বা 32 জিবি র্যাম আছে, কে কি কাজ করে কম্পিউটারে তার উপর ডিপেন্ড করে যে কি টাইপের কাজ করতে হবে এবং সেটা কিভাবে করা দরকার। তো এটা এতক্ষণ ধরে আমরা যা যা বললাম সেই জিনিসটা ছবি রয়েছে কোথায়, 8.15 পেজে। রাখি, বুঝে পেয়েছো? যা যা আমরা এতক্ষণ ধরে বললাম এই জিনিসটাই রয়েছে কিন্তু এখানে। ছবিটা দেখো যে কোনটা কোন মেমোরি, কোনটার সাথে কোনটায় থাকে, কি নাম বলা হয়ে থাকে, ইন্টারনাল মেমোরি কোনটা, এক্সটার্নাল মেমোরি কোনটা। হ্যাঁ ঠিক আছে, ওই জিনিসটা কিন্তু এখানে রয়েছে। আর ওটাও আর একটাও কিন্তু, এই যে ধরো কোনো একটা কাজ দিলে, ধরো ধরো তুমি গান শুনছো, সেই গানটা ওখানে তুমি ইনপুট দিচ্ছ কম্পিউটার কিবোর্ডে, সেই কিবোর্ডের ইনপুটটা প্রসেসিং হচ্ছে সিপিইউ তে, তারপর সেটা মনিটরে আসছে, মনিটর তুমি দেখতে পাচ্ছ। তারপর ধরো তুমি গান চালালে, তুমি সেটা সিপিইউ তে প্রসেসিং এ যাচ্ছে যে হ্যাঁ রাখি এখানে ক্লিক করেছে এই গানটাতে, তখন সেটা প্লে হবে। তো প্লে হচ্ছে, সেটা কি করে তুমি আউটপুটটা পাচ্ছ যখন তোমার স্পিকারে সেই গানটা হচ্ছে, ওইটা হচ্ছে আউটপুট, যেটা বাইরে থেকে আসছে তুমি সেই হিসাবে দেখতে পাচ্ছ বা অনুভব করতে পারছো। আর ইনপুট কোনটা, যেটা তুমি ধরো কিবোর্ডে দিচ্ছ, কিবোর্ডে দেওয়ার পরে মাইক্রোসফট অফিস অন করে তুমি কিবোর্ডে লিখছো, তার মানে কি ওখানে লেখাগুলো হয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে তো ইনপুট আর আউটপুট ডিভাইসের মধ্যে পার্থক্য। ঠিক আছে, ইনপুট হচ্ছে তোমার ভেতরে, সেটা তুমি বাইরে থেকে ইনপুট করলে সেটা ভেতরে গিয়ে দেখাচ্ছে, আর আউটপুট হচ্ছে তোমার বাইরে থেকে সেটা আউটপুট হচ্ছে। ঠিক আছে, তো এই যে যে জিনিসগুলো, তারপর এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখা দরকার। তোমার মেমোরি কথা বলা হচ্ছে যে এরপর দেখো 8.16 পেজে যে মেমোরি কোন টাইপের হয়, প্রাইমারি মেমোরি আর হচ্ছে তোমার সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে রম থাকে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তো রমের মধ্যে তোমার হচ্ছে ইপি রম, ইইপি আর ও এম, ই আর রম, তো সেই ব্যাপারটা রয়েছে। তারপর হচ্ছে তোমার র্যামের মধ্যে এস আর এম, ডি আর এম। ওকে, তারপর সেকেন্ডারিতে তোমার নন ভায়োলেটরি মেমোরি রয়েছে, এইচডিডি মানে হার্ড ডিস্ক ড্রাইভ, তারপর এফডিডি, ডিভিডি অ্যান্ড হচ্ছে পেন ড্রাইভ। তো এইভাবে কিন্তু ডিভিশন গুলো রয়েছে, মানে মেমোরি গুলো কিভাবে ভাগ করা যায় পিসি। দেখো এগুলো তুমি যদি রেগুলার ইউজ করো, তুমি এগুলোর সব নাম কিন্তু অলরেডি জানো, ওই সেই ব্যাপারগুলোই কিন্তু এখানে রয়েছে, আলাদা কিন্তু এক্সট্রা এখানে কিছুই নেই। ঠিক আছে, রাখি, বুঝতে পারছো আমি কি বলছি? সিস্টেম সফটওয়্যার কথা বলছে যে কি অপারেটিং সিস্টেম রয়েছে। ধরো কেউ আমাদের উইন্ডোজ 10 থাকে বা উইন্ডোজ 11 রয়েছে, তো তোমার পিসিতে তুমি কোন উইন্ডোজ চালাচ্ছ বা লিনাক্স চালাচ্ছ, সেই জিনিসগুলো এখানে জিজ্ঞেস করছে। দেখো কোথায়, 8.16 পেজে। ঠিক আছে, যে টাইপ অফ সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম রয়েছে কোনটা, সেটা দেখে কিন্তু এগোতে হবে। ওকে, মানে এখানে বেসিক্যালি পিসির মধ্যে, মানে তোমার পার্সোনাল কম্পিউটারের মধ্যে কি কম্পোনেন্ট রয়েছে, কি কি জিনিসগুলো রয়েছে এবং সেগুলো কি কিভাবে কাজ করছে, মেইন মেইন জিনিস কি, তো সেটা তুমি দেখলে আবার পুরোপুরি কিন্তু সবই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে তোমার এখানে মেমোরি কোনগুলো রয়েছে কম্পিউটারে, এখানে সব বলছে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউটিলাইজ সফটওয়্যার। তো ধরো যারা সফটওয়্যার থেকে ব্যাকগ্রাউন্ড, তো তারা তো এই জিনিসগুলো আরো দেখবে, কিন্তু এখানে এতটা তোমার দরকার নেই। যেরকম তুমি ধরো পিসি যেহেতু ইউজ করো, সহজে বুঝতে পারো, যেরকম আমরা অ্যান্টিভাইরাস ইউজ করি, মানে যাতে পিসিতে কোনো ভাইরাস ঢুকে না যায়, তার জন্য কিন্তু আমরা অ্যান্টিভাইরাস ইউজ করি, এবং তাদের যাতে সিম্পল ওয়েতে আমরা আমাদের কাজগুলো সম্পূর্ণভাবে করতে পারি। এগুলো সম্পূর্ণ কিন্তু পিসির জিনিস, মানে পার্সোনাল কম্পিউটারের বাইরে আর অন্য কোনো কিছু নেই। তারপর অ্যাপ্লিকেশনের জিনিস, কিন্তু অ্যাপ্লিকেশন আমরা ইউজ করছি HALL, মানে কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, হাউ ডাজ এ কম্পিউটার প্রসেস ইনফরমেশন। দেখো 0/1 8.18 পেজে চলে এসো। রাখি কম্পিউটার সাহায্যে বোঝাচ্ছে। তো এখানে 0/1 কম্পিউটারে আমরা যা যা করি, কিছু তো বোঝে না, ও হচ্ছে 0/1 যা আমরা, তুমি যা তুমি কমেন্ট দাও। ধরো তুমি একটা সিনেমা চালাও, সিনেমা চালিয়ে ধরো ফাইলে ঢুকে তুমি সিনেমাটা অন করলে, তো ও তো ওসব বোঝে না। ও 0/1 এইভাবে সবকিছু ডাটা প্রসেস করে, আর সেইভাবে সব এগোয়। এইভাবে কিন্তু এরা সম্পূর্ণভাবে কাজ করে পিসি। ঠিক আছে, অন্য কোনো সিস্টেম নেই।
তো সেই ব্যাপারটা রয়েছে এখানে, ঠিক আছে। যে ধরো একটা কম্পিউটার কি করে কাজ করছে, তো এখানে যে 0 0 1 0 দেখাচ্ছে, 1 দেখাচ্ছে, তো এটা হচ্ছে ধরো আমরা যখন কমেন্ট দিচ্ছি বললাম না, তো তো ডাইরেক্ট 0 আর 1 হিসেবে সব ওরা হচ্ছে চেঞ্জ করে, তারপরে সেগুলো কাজগুলো করতে থাকে এবং সেগুলো খুব দ্রুত প্রসেস করে, তো তার জন্য আমরা বুঝতে পারি। তো আমরা ভাবে মনে হয় যে মাস যদি আমরা ক্লিক দিচ্ছি, তার মানে ও মনে হয় এই বুঝে যায় বা এইভাবে সব ডাটা আসে, কিন্তু তা কিন্তু না। 0 1 1 করে করে সব ট্রান্সফর্ম করে তারপর হচ্ছে এই সম্পূর্ণ কাজ করে থাকে, ঠিক আছে। তো এই জিনিসটা এখান থেকে কিন্তু মাথায় রাখতে হবে। তো ডেসিমেল নাম্বার গুলো কি গুলো তুমি একটু দেখলে, এখানে 0 1 2 3 এগুলো, আর বাইনারি নাম্বার গুলো তার কি 8.19 পেজে ডেসিমেল আর বাইনারি তোমার কোন সংখ্যাকে কি বলে সেটা বোঝা হয়েছে। তো এর মধ্যে যে জিনিসটা তোমার অবশ্যই মনে রাখা দরকার, প্রত্যেক বছর প্রত্যেক সেমিস্টারে কোশ্চেন যেটা অবশ্যই আসে, সেটা কি 8.20 পেজে যাও, যে প্যারাটা প্রথম দেখো, শিওর যে শর্ট এখান থেকে জেনারেলি কোশ্চেন প্রত্যেক সেমিস্টারে আসেই, মানে প্রত্যেকবার যখনই নেট এক্সাম হয় তখনই আসে। কি 1 কেবিতে কত কিলোবাইট, ঠিক আছে, 1 মেগাবাইটে কত কিলোবাইট, 1 গিগাবাইটে কত মেগাবাইট, ঠিক আছে, 1 টেরাবাইটে কত গিগাবাইট, 1 পেটাবাইটে কত টেরাবাইট, 1 এক্সাবাইটে তোমার কত এক্সাবাইট, 1 জেটাবাইটে তোমার কত জেটাবাইট, আর 1 ইয়োটাবাইটে কত জোটাবাইট। এই যে যে লিস্ট, এই যে লিস্টটা, এটা কিন্তু পুরো মাথায় রাখতে হবে, পুরো মুখস্থ, এই জিনিস পুরো মুখস্থ করতে হবে রাখি। এবং এখান থেকে কোশ্চেন রেগুলার আসে, মানে নেট এক্সাম যখনই হয় তখনই এখান থেকে কোশ্চেন আসবে, যে কত কেবিতে কত এমবি, কত এমবিতে কত জিবি। রাখি, বুঝতে পারছো? এই যে যে লিস্টটা অবশ্যই কিন্তু মুখস্থ রাখবে, অবশ্যই লিস্ট দিয়ে করে রাখো, বা তুমি ধরে 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 লিখে মুখস্থ করবে। এখান থেকে কোশ্চেন আসেই প্রত্যেকবার নেট এক্সাম হলেই, ঠিক আছে। লিস্ট এ করে রাখো, মার্ক করে রাখো, এখান থেকে কিন্তু কোশ্চেন আসেই। তারপরে দেখো যে বাইট বলতে 8 বিট কে বোঝায়, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন এন্ড ইন্টেলিজেন্স, এটাকে তোমার ASCII, ASCII এর ফুল ফর্ম, ঠিক আছে। এটা কিন্তু ফুল ফর্মটা অবশ্যই মাথায় রেখো। তো এইবার হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক, ঠিক আছে। কম্পিউটার নেটওয়ার্কটা কি এবং কি কি টাইপের নেটওয়ার্ক কম্পিউটার ইউজ করে, এটা কিন্তু তোমার অবশ্যই মাথায় কিন্তু রাখা দরকার, ঠিক আছে। এখানে কি কি এরা নেটওয়ার্ক ইউজ করে থাকে বা কোন কোন ভাবে এগুলো এগোয়। খুঁজে পেয়েছো তো নাকি? দেখো নেটওয়ার্ক গুলো, লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান্ড বলে তাকে, তারপরে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে ওয়ান বলে তাকে, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে কি যেখানে ওয়্যারলেস নেই, মানে কোনো তার ছাড়া হচ্ছে, যেরকম একটু ওয়াইফাই, ধরো আমরা যখন ওয়াইফাই তে নেট করছি সেটা কোনো তার ছাড়া হচ্ছে না, তার ছাড়াই হচ্ছে, সেটাকে তোমার ওয়াইফাই বলছি আমরা। ওয়্যারলেস ফ্রি, ওয়্যারলেস ফ্রি মানে কি তার ছাড়া, ওয়্যার মানে কি তার, সেটা হচ্ছে তোমার ওয়াইফাই। তো এই যে যে জিনিসগুলো, তারপরে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তুমি যখনই পার্সোনালি নেট ইউজ করছো, তোমার পার্সোনাল এরিয়াতে নেটওয়ার্কটা হচ্ছে আসছে, সেটাকে বলছি। এগুলো ফুল ফর্মটা কিন্তু তোমার অবশ্যই মাথায় রাখা দরকার। মেট্রোপলিটন এরিয়া দরকার, মানে মেট্রোপলিটন এরিয়াতে যে টাইপের তোমার ডাটা ইউজ করা হয়ে থাকে সেই জিনিসটা এখানে বোঝায়। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক থাকবে, বিভিন্ন ইউনিভার্সিটি বা কলেজে কিন্তু তাদের ক্যাম্পাসে ওয়াইফাই এরিয়া থাকে, ঠিক আছে, মানে ওই ক্যাম্পাসের মধ্যে ওয়াইফাই তারা কাজ করতে পারবে, তো সেটাকে এটা বোঝায়। স্টোরেজ এরিয়া নেটওয়ার্ক, স্টোরেজ করা থাকে। ইন্টারনেট কি, এটা হচ্ছে তোমার এক্সিস্টিং নেটওয়ার্কে সারা ওয়ার্ল্ড ওয়াইড সেটা ইউজ করা। ইন্টারনেট মানে কি, এটা হচ্ছে তোমার প্রাইভেট নেটওয়ার্ক সিস্টেম, সেটাকে তোমার ইন্টারনেট বলে, ঠিক আছে। এক্সট্রানেট বলতে কি বোঝায়, দেখো এটা হচ্ছে তোমার বিভিন্ন প্রজেকশন থাকে এবং বিভিন্ন ট্রানজাকশন থাকে ইন্টারনেট, তো সেই জিনিসগুলো যখন একসাথে সংগঠিত হয় সেটাকে বলা হয় তোমার এক্সট্রানেট। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক মানে হচ্ছে তোমার VPN, তো যেরকম VPN দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করা হয়ে থাকে, ঠিক আছে। তো এই যে যে ফুল ফর্ম গুলো আর মেইন যে কাজ, এগুলো কিন্তু তোমার লিস্টটা অবশ্যই মনে রাখতে হবে কম্পিউটার নেটওয়ার্কস এর, ঠিক আছে। এইটা কিন্তু লিস্টটা মনে রাখো, তুমি বারবার পড়তে হবে, এটা রাখি লিস্টে দাগিয়ে রাখো এটা, ঠিক আছে, রেখেছো। তারপর ইন্টারনেট কাকে বলে, তার ব্যাকগ্রাউন্ড কি, এটা একটু রিডিং করতে হবে। কম্পিউটার ভাইরাস কি, দেখো যেরকম আমরা কম্পিউটারে ভাইরাস থাকে, তো তার জন্য আমরা কি করি, আমরা অ্যান্টিভাইরাস লাগাই যাতে কম্পিউটারে ভাইরাসে দ্বারা আক্রমণ না হয়, তখন কিন্তু তার ধ্বংস করে ফেলে, ঠিক আছে। আবার নতুন করে অপারেটিং সিস্টেম চালু করতে হয়, তো সেটার জন্য কিন্তু অ্যান্টিভাইরাস, তারপরে ভাইরাসের জন্য অ্যান্টিভাইরাস কিন্তু আমরা লাগাই, তাই না। একদম বেসিক জিনিস এগুলো, এই যে যেখানে এই যে জিনিসগুলো রয়েছে তোমার কম্পিউটার ভিউ ভাইরাসে কি কি টাইপের ভাইরাস আছে, তো সেগুলো এখানে বোঝাচ্ছে। ওকে, এরপর তোমার দেখো ইন্টারনেটের বিভিন্ন ফিচার্স এ বোঝাচ্ছে। ইন্টারনেট ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম চলে, TCP/IP তে চলে, IP অ্যাড্রেস থাকে। দেখো এটা কবে 8.22 তে তোমার মেইন ফিচার্স অফ ইন্টারনেটের ফিচার্স দেখানো হচ্ছে।
ঠিক আছে, 8.22 মেইন ফিচার ইন্টারনেটে কি কি ফিচার্স রয়েছে এগুলো একটু রিসেন্ট রিডিং পড়লে এবং সেগুলো কিন্তু প্রপার একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, রাখি একদম বেসিক এখানে জিনিসগুলো। যে আইপি কানেকশন থাকে এবং প্রত্যেক যে আমাদের আইপি কিন্তু একটা আলাদা, তো আইপি মানে কি ইন্টারনেট প্রোটোকল। ঠিক আছে, তো সেটা দেখো আমাদের একটা সিঙ্গেল তোমার থাকে আইডি থাকে, যেটা তোমার একা থাকে। ধরো তুমি যেটা তোমার ধরো কানেকশন রয়েছে, তুমি একটা নাম্বার দিয়ে তো লগ ইন করছো এবং তার পাসওয়ার্ড দিচ্ছ, এটা শুধুমাত্র তুমি জানো। তো এখানে অন্য সেই হিসেবে কেউ কিন্তু করতে পারবে না বা জানে না, তো এই ব্যাপারটাও কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, একদম বেসিক জিনিস এগুলো। আমরা দৈনন্দিন জীবনে যা যা ইউজ করি তার উপর বেস করে কিন্তু এখানে করা। তো আলাদা এক্সট্রা কিছু রাখি এখানে ভাবতে যাবে না, তাহলে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, যে যে জিনিসগুলো এখানে ইউজ করা হচ্ছে। তবে দেখো হু গভর্নস দ্য ইন্টারনেট, এটা তোমার ইন্টারনেট বা অনলাইনে গভর্ন করা হয়ে থাকে এবং সারা পৃথিবীতে কিন্তু চালা হয়ে থাকে এবং ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক মানে কি WWW। আমরা যেগুলো কিছু জানার ইচ্ছা হচ্ছে আমি ডাইরেক্ট WWW ডট কিছু একটা দিলাম, ধরো ignoo.com। ঠিক আছে, তো তাহলে ইগনু রিলেটেড জিনিসপত্র তোমার সব পেয়ে যাবো যে কোনো জায়গায় বসে। আগে গিয়ে কি করতে হতো, ইগনু সম্পর্কে জানতে হলে ইগনু অফিসে গিয়ে সেখান থেকে লোকেশন শুনতে হতো, তারপর করতে হতো। এখন কিন্তু তুমি বাড়িতে বসে খালি সার্চ করার সাথে সাথে সব ডাটা কিন্তু তুমি এখানে ডাইরেক্ট পেয়ে যাচ্ছ। ওকে, মেইন অ্যাপ্লিকেশন অফ ইন্টারনেট, তোমার ইমেইল আসছে, তোমার রিমোট লগ ইন, রিসার্চ করা, নিউজ করা, ফাইল ট্রান্সফার করা, এগুলো কিন্তু তোমার কার কাজ, এগুলোই কিন্তু তোমার এইখানে কাজ করা হয়ে থাকে ইন্টারনেটে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার হার্ডওয়্যার রিকোয়ারমেন্ট ফর ইন্টারনেট। তো এখানে ইন্টারনেট ইউজ করার জন্য কিছু কিছু হার্ডওয়্যারের দরকার, সেগুলো কি দেখো মডেম। ঠিক আছে, মডুলেশন ডিমodulation হাব, হাব দরকার হয়ে থাকে, ব্রিজ দরকার হয়ে থাকে, রাউটার থাকে। রাউটার মানে কি তো বুঝতে পেরেছো। রাউটার ধরো তোমার যদি বাড়িতে থাকে, তুমি ইন্টারনেটটা তোমার বাড়ির যে পুরো এলাকা, সেই এলাকায় তুমি কিন্তু সে একটা নির্দিষ্ট এরিয়া করে দেয়, ওই এলাকার মধ্যে তুমি কিন্তু সেটা ইউজ করতে পারবে। তো সেই সুবিধাটা কিন্তু এখানে থাকে রাউটারে, যেটা আমরা ইউজ করি। এই যেরকম এই যে আমাদের যে ক্লাসগুলো এখন হচ্ছে, আমি আমার যে ওয়াইফাই আছে ওয়াইফাইটা অন করেছি আর রাউটার দিয়ে পুরো এরিয়া ঘরের মধ্যে কিন্তু আমি ইন্টারনেট রয়েছে। এখনো ধরো আমি পিসি চালাই বা ল্যাপটপ চালাই বা মোবাইল চালাই, সবই কিন্তু ওই ইন্টারনেটের সাথে কানেক্ট করে আমি কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবো। ওকে, তো এই জিনিসটাই কিন্তু এখানে রয়েছে পরপর, যেখানে তোমার ইন্টারনেট কিন্তু এইভাবে কাজ করে থাকে জেনারেলি। ঠিক আছে, এবার দেখো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা যেরকম জিও, ভোডাফোন, ঠিক আছে, এয়ারটেল, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। তারপর তোমার মেইন ইন্টারনেট ক্যালকুলেশন কানেকশন অপশন। তো বিভিন্ন টাইপের কিন্তু অপশন এখানে থাকে, যে কেবল টিভি কানেকশন থাকে, ডিজিটাল নাম্বার নেটওয়ার্ক থাকে, তারপরে ব্লুটুথ থাকছে। ব্লুটুথে কি হচ্ছে, ধরো ছোট ছোট কোনো ফাইল তুমি শেয়ারের জন্য ব্লুটুথ ইউজ করছে। আগে যেগুলো ইউজ করা হতো, এখন তো বড় বড় ফাইলে তোমার হোয়াটসঅ্যাপ ইউজ করা হয়। আগে ধরো ধরো 8-10 বছর আগে তুমি কোনো একটা ছবি তুলি মোবাইলে, ঠিক আছে, এটা শেয়ার করতে হবে। তো তখন তো হোয়াটসঅ্যাপ বা অন্য ধরনের মিডিয়া ছিল না, তখন গুগল গুগল না তোমার ব্লুটুথটা অন করে, ধরো তোমার পাশাপাশি একজন বসে রয়েছে, তুমি আর তোমার বন্ধু, তো তোমার মোবাইলের ব্লুটুথটা অন করলে, ওর মোবাইলটা অন করলে, তারপর তোমার সিলেক্ট করে তোমার ছবিটা ওখানে কিন্তু মোবাইলে পাঠিয়ে দিলে। তো এইভাবে জিনিসগুলো কিন্তু হতো, বুঝতে পেরেছো। ঠিক আছে, এইভাবে জিনিসগুলো হয়ে থাকে, তো এটাই এখানে বলছে। তারপর ওয়েব ব্রাউজার, ধরো তুমি কোনো জিনিস সার্চ করছো, তুমি গুগলে চলে যাচ্ছো, কোথায় গুগলে গিয়ে ডাইরেক্ট ওয়েবে সার্চ করছো তুমি। ঠিক আছে, তো এখানে তারপরে তাদের এখানে ডমিনেন্স বাড়ছে, যে ধরো তুমি কোনো যদি সার্চ করতে যাও, খালি গুগলেই সার্চ করতে পারবে, অন্য কোনো জায়গায় পারবে না। তো এটা কিন্তু আপলোড করা থাকে অলরেডি, তার মানে কত দিক থেকে এরা কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করে। তো তোমার যদি এখানে ধরো কিছু জানতে হয়, তোমার গুগলে যেতেই হবে, আর কোনো অপশন নেই। আর গুগলে এগেনস্টে কেউ জানতে গেলে তাকে কিন্তু সেই হিসেবে নামিয়ে দেওয়া হবে। ঠিক আছে, মানে পাওয়ারফুল স্থানে তাকে রাখানো হয় না। তো এই যে যে ব্যাপারটা আছে, ওয়েব ব্রাউজার কিন্তু এভাবে কাজ করে, যেরকম কি ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা, তারপর অপেরা। ঠিক আছে, এগুলো কিন্তু উইন্ডোজ এক্সপ্লোরার, মানে ওয়েব ওয়েব ব্রাউজার আর কি। এবার দেখো ডোমেইন নেম, তো ডোমেইন নেম মানে কি, কোনো একটা দেশে ধরো কোনো .com.in, এগুলো হচ্ছে তোমার ডোমেইন নেম। এরকম দেখো আমাদের যে সাইট আছে কৌশিকিরা.in, এটা হচ্ছে আমার ডোমেইন নেম। ঠিক আছে, তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো যে AUSHIKHIRA.in, তাহলে হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে পুরোটাই পেয়ে যাবে। তারপর আমাদের ওয়েবসাইটে যে যে জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু করেছি কন্টেন্ট, সেই জিনিসগুলো তুমি কিন্তু সেই কন্টেন্ট গুলো পেয়ে যাবে সেই আমাদের ওয়েবসাইটে ঢুকে। ওকে, তো এই ব্যাপারগুলো কিন্তু এখানে পরপর রয়েছে, ইন্টারনেট প্রসেস, অ্যাড্রেস, হোম পেজ, হাইপার লিঙ্ক, এখানে পরপর কিন্তু এগুলো রয়েছে। নেক্সট আছে তোমার ইলেকট্রনিক মেল বা ইমেল। তো আমরা যেরকম ইমেল পাঠাই, ধরো তুমি কাউকে ইমেল পাঠাচ্ছ, ধরো তুমি কোনো কোম্পানিতে রয়েছো, সেই কোম্পানির তুমি মালিক, তো তুমি তোমার এমপ্লয়িকে ইমেল পাঠালে যে আজকে শনিবার, আজকে তোমাদের আসতে হবে, কিন্তু সেটা হাফ হাফ টাইমের জন্য, তো এটা তুমি জানিয়ে দিলে। তো এটা কিসের মাধ্যমে হচ্ছে, তোমার ইলেকট্রনিক মেল বা ইমেলের মাধ্যমে হচ্ছে, অনলাইন। ঠিক আছে, টাইপস অফ ইমেজ সার্ভিসেস, তো এটা তারপর সেখানে আর দরকার নেই এখানে।
এখানে যে জিনিসটা দাঁড়াবে তোমার 8.28 পেজে চলে আসো ই কমার্স। তো ই কমার্স জিনিসটা কি? বিজনেস টু কাস্টমার ই কমার্স, আর বিজনেস টু বিজনেস, কনজিউমার টু বিজনেস, আর পিয়ার টু পিয়ার, আর মোবাইল কমার্স। এই যে জিনিসগুলো তো ই কমার্স, দেখো আমি সহজে বুঝি। ই কমার্স জিনিসটা কি? ওই যে কোন নেল পালিশ বলছিলাম, যে নেল পালিশ তোমার এখন দরকার কিছু একটা, সাথে সাথে তুমি কি করলে, অ্যামাজনে ঢুকে গেলে, অ্যামাজনে গিয়ে অর্ডার দিয়ে দিলে, বা অ্যামাজনে দেখলে তুমি মনে হলো না আমি ফ্লিপকার্ট দিয়ে নেবো, ফ্লিপকার্টে গিয়ে সার্চ করো, তুমি কিন্তু সেখানে পেয়ে যাবে। তো এই যে যেটা চলছে এটা হচ্ছে তোমার ই কমার্স বলে, ঠিক আছে। এবং সেটা তুমি কি করে করছো? ইলেকট্রনিক পেমেন্টস এর মাধ্যমে করছো। যে তুমি নেল পলিশটা কিনলে অনলাইনে, অ্যামাজনে কিনে নিলে, এবার তোমার নেল পেন মানে তুমি পেমেন্টটা করবে, সেটা তুমি কিন্তু অনলাইনে করতে পারছো, ঠিক আছে। তো সেখানে পুরো সিকিউরিটি রয়েছে, তুমি কেউ কোথাও জানতে পারছো না যে তোমার কি পরিমাণে, সেই হিসাবে কিভাবে তুমি এটা অর্ডার করলে, বা কবে কি গেল, বা তোমার অ্যাকাউন্ট নাম্বার কোথায়, এগুলো কিন্তু জানছে না। তুমি অনলাইনে অর্ডার দিলে সাথে সাথে তোমার গুগল পে থেকে কিনে কেটে নিল, ঠিক আছে। তো সেই সিকিউরিটি ব্যাপারটাও কিন্তু এখানে কিন্তু দারুণ দারুণ রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু ই কমার্সের আন্ডারে অনেকভাবে কিন্তু করা হয়ে থাকে এখানে, ঠিক আছে। রাখি, বুঝতে পারছো? যদি কোনো বুঝতে না পারো সাথে সাথে কিন্তু বলবে। এগুলো একদম বেসিক জিনিস, যেগুলো আমরা দেখো সবসময় ইউজ করি। তারপর দেখো যে অডিও কনফারেন্সিং বা ভিডিও কনফারেন্সিং, এই যে ভিডিও কনফারেন্সিং, এই যে আমাদের এইটা যেখানে হচ্ছে, এটা তোমার ভিডিও কনফারেন্সিং ও বলতে পারো। ধরো তোমার কিছু বলার ইচ্ছে থাকলে তুমি বলছো, আমি বলছি, ঠিক আছে, এই যে জিনিসগুলো হচ্ছে। আর অডিও ধরো যদি হতো, যদি ফোনে কথা বলা হতো তাহলে অডিও কনফারেন্স হতো। আর যখন ভিডিও হচ্ছে সেটা তোমার ভিডিও কনফারেন্সিং আন্ডারে চলে আসছে। আইসিটি অ্যান্ড গভর্নেন্স এভাবে কিন্তু এখানে কাজ চলছে। নেক্সট তোমার দেখো 8.32 গ্লোসারি অফ আইসিটি অ্যান্ড দ্য ইন্টারনেট টার্মস। তো এখানে বিভিন্ন প্রচুর পরিমাণে টার্মস রয়েছে। এই টার্মস গুলো মাঝে মাঝে একটু খুলে দেখবে, ঠিক আছে রাখি। এখানে কিন্তু বোঝার কোনো ব্যাপার না, কিন্তু মেইন মেইন টার্মগুলোর মানেগুলো কি, এইগুলো কিন্তু তোমার অবশ্যই দেখা দরকার। অনেকগুলো পেজ রয়েছে এখানে, ওকে, বুঝতে পেরেছো? তুমি একটু দেখো 8.32 পেজ থেকে 8.40, রাখি খুঁজে পেয়েছো? খুঁজে পেয়েছো কিনা আমাকে বলো। এখানে বোঝার সময় থেকে যে অ্যাব্রিভিয়েশন, যেরকম দেখো আমরা ইউএনএসসি, যেরকম আমরা পড়েছি না পলিটিক্যাল সায়েন্স, মানে কি ইউনাইটেড ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। তোমার কোশ্চেন আসবে কি ইউএনএসসি ফুল ফর্ম কি, তোমার চারটে থাকলো, সেটা ইউনাইটেড ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, যেটা তুমি সেটা ঠিক করলে, ঠিক আছে। এই হচ্ছে কোশ্চেন থাকলো। তো সেরকম এখানে গ্লোসারি অফ আইসিটি অ্যান্ড ইন্টারনেট টার্মস, তো ইন্টারনেটের টার্মস রিলেটেড জিনিসগুলো কিন্তু তোমার মাথায় রাখতে হবে। এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, অনেকগুলো টার্ম। এখানে বোঝার থেকে কোন টার্মটার মানে কি, তো সেগুলো কিন্তু বারবার বারবার পড়তে হবে, এবং সেই হিসেবে কিন্তু মাথায় রাখতে হবে তোমার এখানে, ঠিক আছে। দেখো কয় পাতা রয়েছে, দেখো বারবার পড়তে হবে। তুমি যদি পারো শর্ট গুলো শর্টে লেখো, ঠিক আছে। ধরো এই যে তোমার এইউপি রয়েছে, এইউপি মানে কি অ্যাকসেপ্টেবল ইউজ পলিসি। তার মানে এটা কি কি বোঝাচ্ছে, এই যেমন কিন্তু মনে রাখতে হবে। তো তাহলে কত কত পেজ দেখো, 8.32, 8.33, 8.34, 8.35, 8.36, 8.37, 8.38, 8.39, আর হচ্ছে 8.40। পেয়েছো খুঁজে? এখানে কিন্তু বোঝারের থেকেও তোমার কিন্তু এই জিনিসগুলো মানে কি সেটা কিন্তু মাথায় রাখা দরকার, ঠিক আছে। মুইন ফুল ফর্মটা কি, ঠিক আছে, সেটাই কিন্তু তোমার আসবে। যেরকম ধরো ইউএসবি, যেরকম বলি আমরা ইউএসবি পোর্ট ইউজ করছি, তো ইউএসবি মানে কি, ইউএসবি মানে ইউনিভার্সাল সিরিয়াল বাস, ঠিক আছে। তারপরে তোমার যেটা বলে, তোমার কানেকশন না থাকলে ভিপিএন ইউজ করার কথা বলে, ঠিক আছে, কোনো সাইটে, তো সেটা কি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভিপিএন এর ফুল ফর্ম। ওকে, তো এই যে জিনিসগুলো যেরকম তোমার দেখি, তোমার সেভাবে কিন্তু এখানে তোমার মাথায় রাখতে হবে, পরপর পড়তে হবে। তো তারপর বলি না আমরা যে এলসিডি টিভি কিনেছি আমি, বা এলসিডি আমার টিভি রয়েছে, বা ফ্ল্যাট টিভি, তো এলসিডি মানে কি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, ঠিক আছে। এই যে জিনিসগুলো, পিভিপি মানে কি পোর্টেবল ভিডিও প্লেয়ার, ফুল ফর্ম, সব এই যে জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপর এরকম প্রচুর রয়েছে, এরকম দেখো পর পেজ ধরে। ল্যান্ড মানে কি, এলএন, ল্যান্ড মানে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এগুলো ধরে ধরে তুমি কিন্তু বাড়িতে করতে হবে, ঠিক আছে। তাহলে নাহলে কিন্তু হ্যাঁ, এগুলো কিন্তু সবই করতে হবে একদম ধরে ধরে, নাহলে কিন্তু প্রবলেম, ঠিক আছে। মানে তুমি হোম টার্মটা লিখলে, এবং সেটা ফুল ফর্মটা লিখলে, এবং সেটার মানে কি শর্ট, এবং বারবার বারবার পড়বে, বারবার রিভাইজ দেবে, তাহলে কিন্তু মনে হবে। এখানে বোঝার থেকেও তুমি রিভাইজ দেওয়া দরকার, ঠিক আছে। মানে কি, যেরকম থাকবো ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এল। তো এইভাবে তুমি যদি ফুল ফর্মটা না জানো, তুমি ল্যান হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ল্যান, চারটে অপশন থাকবে,
তুমি যদি লোকাল এরিয়া নেটওয়ার্কটার মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক এটা প্রথম তুমি নাই জানো, তুমি ঠিক করবে কি করে? ঠিক আছে, তো এইভাবে কিন্তু এখানে করতে পারবে। দেখো প্রচুর এখানে এমসিকিউ আছে, মানে এমসিকিউ মানে হচ্ছে যে শর্ট ফর্ম, এর উপর বেস করে কিন্তু কোশ্চেন আসবে। তো এখানে কিন্তু তোমার বারবার সেগুলো করতে হবে। তো এই চ্যাপ্টারে কিন্তু তোমার জানার জিনিস আছে তার থেকে বেশি প্রচুর পরিমাণে ডাটা রয়েছে রাখি। তো এই ডাটা কিন্তু বারবার তোমার করতে হবে এবং বারবার পড়তে হবে এবং সেই হিসাবে রিভিশন দিতে হবে, নাহলে কিন্তু তুমি মনে রাখতে পারবে না। অন্যান্য চ্যাপ্টার গুলো থেকে এই জিনিসটা কিন্তু এখানে আলাদা রাখি, বুঝতে পারছো আমার কথা? তো তার জন্য বাড়িতে বসে কিন্তু প্রচুর সময় দিতে হবে এই চ্যাপ্টারের উপর, এবং ধরে ধরে লিখতে হবে এবং সেগুলো মাঝে মাঝে ডিসকাস করতে হবে, মানে রিভিশন দিতে হবে। সব থেকে ভালো হয় তুমি যদি লিখে সেই জিনিসটা দেয়ালে লাগাও, ঠিক আছে? ফুল ফর্ম গুলো সেগুলো দেয়ালে লাগিয়ে মাঝে মাঝে সেটা চোখ বুলালে রাখি, বুঝতে পারছো? কারণ এই চ্যাপ্টারে প্রচুর এক্সেসিভ জিনিস কিন্তু এখানে রয়েছে, প্রচুর পরিমাণে ফুল ফর্ম রয়েছে, আর এরকম ফুল ফর্ম ধরে ধরে ডাইরেক্ট এক্সাম আসে। আর ফুল ফর্মে কিন্তু দেখো তোমার এখানে বানানোর কোনো সিন নেই, হয় তুমি জানো না জানো না, জানলে 2 পাবে, না জানলে 0। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু রয়েছে। মানে ওই যেরকম আমি দেখো উদাহরণ দিলাম, ওই যেরকম শর্ট ফর্ম থাকলো, এরকম শর্ট ফর্ম দেওয়া থাকলো, যেটা ফুল ফর্ম কি, ঠিক আছে? তো সেই জিনিসগুলো কিন্তু তোমার এখানে সেই হিসেবে করতে হবে। যেরকম তোমার ভিস্যাট রয়েছে, মানে কি ভেরি স্মল অ্যাপারেচার টার্মিনাল, এটার ফুল ফর্ম। তো এইভাবে সেই পুরোটাই কিন্তু তোমার জানতে হবে। মানে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট মানে কি পিডিএ, পিডিএ মানে কি, তো সেই জিনিসগুলো রয়েছে। তারপর এমপিইজি দেখবে ফাইল থাকে তোমার ছবি, তো সেটা মানে কি মোশন পিকচার এক্সপার্ট গ্রুপ, ঠিক আছে? তো এই যে যে ব্যাপারটা ওই এইভাবে কিন্তু সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপর এরকম প্রচুর রয়েছে, দেখো যে আইডব্লিউবি মানে কি ইন্টারেক্টিভ হোয়াইট বোর্ড। ওকে, জিইউআই এটা মানে কি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, ঠিক আছে? তারপর এইচডি যেমন বলে না, তো হাই ডেফিনেশন, ঠিক আছে? তো এই যে যে জিনিসগুলো তোমার কিন্তু, তারপরে ডিটিপি মানে কি ডেস্কটপ পাবলিশিং, ডিডিএল মানে কি ডাটা ড্রাইভিং লার্নিং। তো এই যে যে ফুল ফর্ম গুলোটা কিন্তু মাথায় তোমার রাখা দরকার। তারপর দেখো সিডিআর মানে কি কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি। তো এই যে 6-7 পাতা, এটা কিন্তু সেই হিসেবে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে দেখো রাখি, এই চ্যাপ্টার কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু এই অবধি থাকলো। নেক্সট দিন হচ্ছে আমরা চ্যাপ্টার 9 থেকে শুরু করব, ঠিক আছে? যে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, দেখেছো? এই যে 9 চ্যাপ্টার, এখান থেকে হচ্ছে আমরা শুরু করব, ঠিক আছে? এই জিনিসগুলো বারবার পড়ো এবং রিভিশন দাও, ওই যে লিস্টটা তৈরি করো বেসিক্যালি দরকার। আর এখানে কিন্তু তোমার বোঝার থেকে কিন্তু মনে রাখা দরকার ডাটা, যেটা আমি দেখো কতগুলো শর্ট ফর্ম আমি বললাম, এখানে তোমার 6 পাতা ধরে খালি শর্ট, মানে এগুলো অ্যাব্রিভিয়েশন রয়েছে, অ্যাব্রিভিয়েশন গুলো কিন্তু সেই হিসেবে মাথায় তোমার রাখতে হবে। তো যাই হোক, তো এইভাবে কিন্তু করতে হবে। আর তুমি প্রিভিয়াস মানে আগে আমাদের যে চ্যাপ্টার গুলো হয়েছে সেগুলো করতে থাকো, সেগুলো মাঝে মাঝে রিভিশন দাও, তাহলে মনে থাকবে, না হলে কিন্তু পুরোনো যে জিনিসগুলো সেগুলো কিন্তু ভুলে যাবে। তো এই জন্য আগে যে যে জিনিসগুলো করেছি সেগুলো কিন্তু তোমার রিভিশন দেওয়া দরকার আলটিমেটলি, ঠিক আছে? না হলে কিন্তু তোমার মাথায় থাকবে না।